সবাই শুনতে পাচ্ছেন আর স্ক্রিন দেখা যায়? জি জি ভাইয়া। ভাইয়া। গ্রেট। আচ্ছা, সো আমরা হচ্ছে ইউআই ডিজাইন নিয়ে আজকে ক্লাস করব। বেসিক্যালি আজকে থেকে ইউআই ডিজাইনের ক্লাস শুরু। আমরা আজকে হচ্ছে থিওরিটিক্যাল জিনিসপত্র নিয়ে কথাবার্তা বলবো, সফটওয়্যার নিয়ে কথাবার্তা বলবো, আর বেসিক জিনিসগুলো যা বলবো আপনাদের ইউআই ডিজাইনে কি হয় না হয়, কি কি করতে হবে। আর নেক্সট ক্লাস থেকে আমরা ডিরেক্টলি প্র্যাকটিক্যালি চলে যাব। সো ফার্স্ট অফ অল আমাদের আজকে বেসিক কিছু জিনিস জানতে হবে যেগুলো আমরা আগে করি নাই। যেমন আমাদের কিছু ইনফরমেশন জানা লাগবে, যেমন হচ্ছে ইউআই ইউএক্স, তারপর ফার্স্ট ওয়েব ইউআই, দেন মোবাইল অ্যাপ ইউআই, ওয়েব পেজ, ওয়েবসাইট, তারপর হচ্ছে হোম পেজ, ল্যান্ডিং পেজ, তারপরে হচ্ছে রেসপন্সিভনেস, রেসপন্সিভনেস তারপর হচ্ছে গ্রিড সিস্টেম, এরপরে হচ্ছে ইউআই এলিমেন্টস, অ্যান্ড ফাইনালি সফটওয়্যার। আর একটা জিনিস বাদ গেছে এখানে, হচ্ছে ওয়্যারফ্রেম। আচ্ছা, মোটামুটি এই জিনিস এগুলো জানেন আপনারা? কারো কোনো আইডিয়া আছে এগুলো সম্পর্কে? না ভাইয়া। আচ্ছা, সো আগে আমাদেরকে এগুলো বুঝতে হবে, দেন ডিজাইনিং এর পার্ট, তারপর ডিজাইন। তো এগুলো নিয়ে মাথা ঘামায় এখন লাভ নাই, ডিজাইন নিয়ে আগে আমাদের বেসিক জিনিসগুলো বুঝে নিই, ওকে? আর ডিসকানেক্ট হয়ে গেলে কিন্তু আমাকে বললেন, নতুন লিংক করে দিতে হবে। আচ্ছা, সো ফার্স্ট অফ অল হচ্ছে ইউআই ডিজাইন দিয়ে শুরু করি। ইউআই ইউএক্স এই জিনিসটা আপনারা অলরেডি জানেন এন্ড শুনে আসছেন। ইউআই কি বলেন দেখি কেউ একজন? ইউআই মানে ইউজার ইন্টারফেস, এটা আমি জানি। এটা বাদ দিয়ে আপনি কি জানেন বলতে পারবেন কেউ? নাই? আচ্ছা, ইউআই হচ্ছে বেসিক্যালি একজন ইউজার যখন কোনো কিছু ব্যবহার করে এবং চোখের সামনে যেটা দেখে ইন্টারঅ্যাক্ট করে সেটাকেই বলা হয় ইউআই। একজন ইউজার হিসেবে আপনি যখন কোনো কিছু ব্যবহার করবেন এবং চোখের সামনে যেটা দেখবেন ওইটার সাথে যদি ইন্টারঅ্যাক্ট করেন সেটাকেই বলে থাকি আমরা ইউআই। ঠিক আছে? ইউজার ইন্টারফেস, অর্থাৎ আপনি একজন ইউজার, আপনি চোখের সামনে যেটা দেখতেছেন সেটাকে বলা হয় ইন্টারফেস। তো এখন ইন্টারফেস অর্থটা কি দাঁড়াইলো? ইন্টারফেস হইতেছে আপনি কোনো কিছু চোখের সামনে যা দেখতেছেন সেটাই হচ্ছে ইন্টারফেস, এবং আপনি যেহেতু ইউজার হিসেবে দেখতেছেন সো এটাকে আমরা বলি ইউআই। অর্থাৎ চোখের সামনে আপনি যা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে তার ইউআই। যেমন এখানে আমরা একটা ফটোশপ সফটওয়্যার দেখতেছি, এটা ফটোশপের ইউআই। ফটোশপটা দেখতে কিরকম? এটা হচ্ছে ফটোশপের ইউআই। পরে আমরা যদি উইন্ডোজে যাই, উইন্ডোজ দেখতে এই যে এরকম। হ্যাঁ, তারপরে আবার এইখানে মাই ডকুমেন্টসে গেলে আরো অনেক কিছু পাওয়া যায়, সেটা হচ্ছে উইন্ডোজের ইউআই, কারণ উইন্ডোজটা দেখতে এই ধরনের। আবার ম্যাকবুকের ইউআই কিন্তু আলাদা। সেম থিং গোজ ফর যেমন গুগল মিট এখন দেখতেছেন আপনারা, গুগল মিটের ইউআই এরকম, কারণ গুগল মিট দেখতে এরকম, ফেসবুক দেখতে এমন, ফাইবার দেখতে এমন, ইউটিউব দেখতে এরকম। ঠিক আছে? তো প্রত্যেকটা জিনিস দেখতে কিরকম সেটাকে আমরা বলে থাকি তার ইউআই। তার মানে আপনি চোখের সামনে যা দেখতেছেন সবগুলাই ইউআই। ওকে, বুঝাতে পারছি? তার মানে দুনিয়ার প্রত্যেকটা জিনিসের ইউআই আছে না? কি মনে হয় আপনার? জি জি ভাইয়া। বাতাসের ইউআই আছে? বাতাস দেখা যায়? দেখা যায় না। যে জিনিস দেখা যাবে না সেটার ইউআই নাই, কিন্তু যেটা দেখা যাবে সেটারই ইউআই আছে। যেমন আপনার চেহারা আমি দেখতে পারবো, সেটা আপনার ইউআই। আপনি আমার চেহারা দেখতে পারবেন, এটা আমার ইউআই। সো প্রত্যেকটা জিনিস যেটা আপনার চোখের সামনে দেখা যাবে আমরা সেটাকেই বলে থাকি ইউআই। ঠিক আছে? তার মানে যা দেখতে পাচ্ছি সেটাই ইউআই। বাট এই ইউআই কথাটা কিন্তু আপনার ক্ষেত্রভেদে পরিবর্তন হয়। যেমন ধরে নেন আপনি যে রুমে আছেন সেই রুমটা দেখতে কিরকম আমরা বলতে পারি সেটা সেই রুমের ইউআই। বাট আর্কিটেকচারের ভাষায় কিন্তু রুমের ইউআই হয় না। রুমের কি হয় বলতে পারবেন কেউ? আর্কিটেক্টের ভাষায় রুমের কি হয়? ইউআই হয়? কেউ বলতে পারবেন না? এটা বলতে পারা উচিত। ইন্টেরিয়ার শুনছেন কখনো? ইন্টেরিয়ার নামে কথা। সো রুমের ইন্টেরিয়ার অর্থাৎ ওই রুমটা দেখতে কিরকম ওইটা ওই রুমের ইন্টেরিয়ার। আর টেকের ভাষায় হয়ে যাবে রুমটা দেখতে যেরকম এটা হচ্ছে ওই রুমের ইউআই। সো প্রত্যেকটা জিনিসের কিন্তু এরকম
আমরা ইউআই বলতে পারি, বাট ক্ষেত্র ভেদে নাম পাল্টায় যায়। ইউআই কথাটা সাধারণত টেক ইন্ডাস্ট্রি বা আইটি ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে? কিন্তু মনে রাখবেন সবকিছুকে আপনি লজিক্যালি বলতে পারেন যে হ্যাঁ সবকিছুরই ইউআই আছে, বাট এই কথাটা সবচেয়ে বেশি ব্যবহার হয় টেক বা আইটি ইন্ডাস্ট্রিতে। এরপরে আসতেছে হচ্ছে আপনার ইউএক্স। ইউএক্সটা কি? ইউজার এক্সপিরিয়েন্স। ইউজার এক্সপিরিয়েন্সটা কি? অর্থাৎ আপনি যে ইউআইটা দেখতেছেন বা আপনি যেটা দেখতে পাচ্ছেন রাইট নাও ফটোশপ, এই ফটোশপটা ব্যবহার করার পরে আপনার যে এক্সপিরিয়েন্স বা আপনার যে ফিলিং সেটা হচ্ছে ইউএক্স। যেমন ফটোশপ ব্যবহার করে যদি আপনার কাছে একটু কঠিন মনে হয়, তাহলে ফটোশপের ইউজার ইন্টারফেস বা ইউএক্স কঠিন, হ্যাঁ, বা ইউআইটা কঠিন। ইউএক্স বেসিক্যালি কি দাঁড়াইলো তাহলে? আপনি ইউআই দেখে ব্যবহার করার পরে যদি আপনার কাছে মনে হয় জিনিসটা কঠিন, তাহলে সেটার ইউজার এক্সপিরিয়েন্স কঠিন। যেমন আপনি এখন যেটা দেখতে পাচ্ছেন আপনার চোখের সামনে সেটা উইন্ডোজ, এন্ড উইন্ডোজ ব্যবহার করতে যদি আপনার কাছে সহজ মনে হয়, তাহলে আপনার উইন্ডোজের ইউএক্সটা কি দাঁড়াইলো? সহজ। আর যদি উইন্ডোজ ব্যবহার করে আপনার কাছে কঠিন মনে হয়, তাহলে উইন্ডোজের ইউএক্সটা আপনার কাছে হয়ে যাবে কঠিন। তার মানে ইউজার এক্সপিরিয়েন্সটা কি? একটা ইউআই ব্যবহার করার পরে আপনার যে ফিলিং সেটাকে বলি আমরা ইউএক্স। ইউআই আর ইউএক্স বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। আচ্ছা, সো ইউএক্সটা কিন্তু এত সহজ না। হ্যাঁ, কেন সহজ না আমি এখনই আপনাদের একটা প্রশ্ন করি, তাহলে বুঝবেন। আচ্ছা, ইউআই ইউএক্স তো আমরা বুঝলাম। ইউআই মানে আমরা যা চোখের সামনে দেখতে পাচ্ছি সেটাকে বলা হয় তার ইউআই, আর ইউএক্স হচ্ছে ওটাকে ব্যবহার করার পরে আমার যে ফিলিং বা এক্সপিরিয়েন্স সেটাকে আমরা বলতেছি ইউএক্স। তাইলে আগে কোনটা করা হয়, ইউআই না ইউএক্স? বলুন দেখি, আগে কোনটা করতে হয়, ইউআই নাকি ইউএক্স? ইউআই। ইউআই। সবাই কি একমত? আচ্ছা, যেহেতু আপনারা ইউআই বলতেছেন, তাহলে আপনাদের লজিক হচ্ছে যে ভাই আগে আমি ডিজাইন করব, দেন ওইটাতে এক্সপিরিয়েন্স হবে আমার, রাইট? ভালো না খারাপ, এটাই তো লজিক আপনাদের, নাকি অন্য কোনো লজিক আছে? এই যে দুই একজন বলতেছেন ইউএক্স, তাহলে বলেন আপনারা এখন ইউএক্স কেন? যারা ইউআই আগে বলছে তাদের লজিক হচ্ছে আমি আগে ডিজাইন করব, তারপরে না ফিলিং বুঝবো ভালো না খারাপ। আপনার কাছে কেন তাহলে মনে হলো যে হৃদয় খান, তারপরে রাকিন সাহেব, কেন আপনাদের কাছে মনে হচ্ছে যে ইউএক্স আগে করতে হয়? আমি যদি ডিজাইন না দেখি তাহলে আমি ফিলিং পাবো কিভাবে? আপনাদের লজিক কি বলেন, কেন ইউএক্স আগে? কারণ যেটা না দেখা যাবে সেটা তো ইভলভ হইলো না ভাই। যদি না দেখা যায় তাহলে ইউআই হইলো না, হ্যাঁ এটাও একটা লজিক। ইউআই তো আমাদের দেখতে হবে, দেখে আপনি ফিলিং। আচ্ছা, যদি না দেখা যায় তাহলে আপনি ফিলিং পাবেন কেমনে? আপনি ফিলিং যদি আগে পান তাহলে আপনি ডিজাইন করবেন কেমনে? এটাও তো তাহলে কোয়েশ্চেন আসে। ইউএক্স বিষয়টা হচ্ছে শুধুমাত্র ফিলিং না, ফিলিংটা হচ্ছে একদম শেষ পর্যায়ে, যে আপনার এক্সপিরিয়েন্সটা ভালো হবে না খারাপ হবে, এটা একদম লাস্ট স্টেপ। এর আগে অনেক কিছু ডিপেন্ড করে, যেটার উপরে ডিসাইড হয় যে আপনার এক্সপিরিয়েন্সটা ভালো হবে না খারাপ হবে। যেমন ইউএক্স শুধুমাত্র ফিলিং যেটা বললাম এটা হচ্ছে একটা শর্টকাট ওয়ে, বা আমি একদম শর্টকাটে বুঝেছি, বাট ইউএক্স জিনিসটা এরকম না। যেমন ধরেন আমি এখন একটা টি শার্ট ডিজাইন করব আপনাদের জন্য, ঠিক আছে? এখন আমি আমার মন মর্জি মতো কালার নিলাম, টেক্সট দিলাম, ছবি দিলাম, ফন্ট দিলাম, হ্যাঁ আমার ইচ্ছা মতো আমি ডিজাইন করলাম। তাহলে কি ওটা আপনাদের ভালো লাগবে বলেন দেখি? সবার পছন্দ হবে? কিছু মানুষের পছন্দ হবে, কিছু মানুষের হবে না। এমনও হইতে পারে যে ম্যাক্সিমাম মানুষের পছন্দ হয় নাই, আবার এমনও হইতে পারে সবাই পছন্দ করছে, হইতে পারে না? হতে পারে। সো এটাতে হয়ে যাবে প্রবলেম কি, আমি যদি আমার মতো করে ডিজাইন করি, অর্থাৎ আমি যদি ইউআই আগে করি। বাট ইউএক্স জিনিসটা কি? ইউএক্স হচ্ছে বেসিক্যালি তিনটা জিনিসের মাধ্যমে তৈরি হয়, একটা হচ্ছে সার্ভে, রিসার্চ অ্যান্ড থিসিস। এই তিনটা মিলায় হচ্ছে ইউএক্স। ইউএক্স কিন্তু প্র্যাকটিক্যালি এই তিনটা কাজই করে, সার্ভে করে, রিসার্চ করে অ্যান্ড থিসিস করে। সো আমি যদি আগেই আপনাদের টি শার্ট বানানোর আগে আপনাদেরকে জিজ্ঞাসা করে নেই যে আপনারা কি কালারের টি শার্ট চাচ্ছেন, কি ছবি চাচ্ছেন, কার্টুন চাচ্ছেন নাকি ইলাস্ট্রেশন চাচ্ছেন নাকি কি ধরনের লেখা চাচ্ছেন, এই সব কিছু আমি যদি রিসার্চ করে ওইটার উপর বেস করে একটা টি শার্ট বানাই, তাহলে কি ওটা সবার পছন্দ হবে না বলুন তো? কি মনে হয় আপনার? আমি নিজে থেকে বানাইলে বেশি পছন্দ হবে নাকি আপনাদের কাছ থেকে ডেটা কালেক্ট করে ওই অনুপাতে বানাইলে বেশি পছন্দ হবে আপনাদের? ডেটা কালেক্ট করে বানালে। ডেটা কালেক্ট করে বানাইলে। এটা হচ্ছে ইউএক্স। সো ইউএক্স এর কাজ কিন্তু ফিলিংটা লাস্টে আসে, হ্যাঁ। ইউএক্স আগে করতে হয় তারপর ইউআই।
সো ইউএক্স করার সময় একটা ডিজাইনার কি করে, ইউএক্স ডিজাইনার সার্ভে করে, রিসার্চ করে, থিসিস করে কার উপরে, টার্গেট অডিয়েন্সের উপর, যে কার জন্য আমি ওয়েবসাইট বানাবো বা অ্যাপ বানাবো, ওদেরকে ফলো করে। ওরা কি চাচ্ছে, কেন চাচ্ছে, কিভাবে চাচ্ছে, কোন অপশনটা বেশি প্রায়োরিটি দিচ্ছে, কোন মানুষটা আপনার অ্যাপে বেশি ফিচার্স এক্সপেক্ট করতেছে, কোন মানুষের কোনটা প্রয়োজন, হ্যাঁ, এই সব কিছু রিসার্চ করে ডেটা কালেক্ট করে দেন ওই অনুপাতে ইউআই ডিজাইনার কি করে, ইউএক্স ডিজাইনার কি করে, একটা আপনার অ্যাফিনিটি ম্যাপিং, ফ্লো চার্ট করে, অ্যাফিনিটি ম্যাপিং করে, ওয়্যার ফ্রেমিং করে, স্কেচ করে, তারপর ওই অনুপাতে ইউআই ডিজাইন তৈরি করা হয়। এখন যেহেতু সার্ভে ভালো মতো করা হয় ইউএক্স এ, তখন কি হয়, যাদের টার্গেট করে আপনি বানাচ্ছেন তাদের উপরে আইডিয়া নিয়ে যদি আমি অ্যাপটা বানাই, তাহলে আমার ডিজাইনটা থেকে আলটিমেট আউটপুট এক্সপেরিয়েন্সটা ভালো হবে। বাট আমি যদি আপনাদের উপর সার্ভে করি ভুল, আমার ডিসিশন ইউএক্স এর সময় যদি ভুল হয়, তাহলে আমার অ্যাপেও ভুল হবে, অর্থাৎ ইউআই ডিজাইনও খারাপ হয়ে যাবে। আর ইউআই ডিজাইন খারাপ হলে ইউএক্সটা আলটিমেটলি কি হচ্ছে, আপনার খারাপ হয়ে যাচ্ছে। বুঝতে পারলেন? সেই জন্য ইউএক্সটা আগে করতে হয়, যাতে আমি আপনার সম্পর্কে ভালো একটা আইডিয়া নিয়ে নিতে পারি। ওই অনুপাতে আমি যদি ডিজাইনটা করি, তাহলে আপনার ভালো লাগবে, তখন আপনার এক্সপিরিয়েন্স অটোমেটিক বেটার হয়ে যাবে ইউআই এর প্রতি। বুঝছেন বিষয়টা? বিষয়টা কিন্তু খুব সোজা। বুঝছেন সবাই? জি ভাইয়া। সবসময় মনে রাখবেন, আগে ইউএক্স করতে হয়, তারপর ইউআই করতে হয়। বাট আমরা যখনই মানুষের কাছে শুনি তখন ইউআই ইউএক্স বলে। কেন বলেন তো? ইউএক্স ইউআই কেউ বলে না, ইউআই ইউএক্স বলে। কেন? তার কারণ হচ্ছে ইউআই ইউএক্স বলাটা সোজা, ইউএক্স ইউআই বলাটা একটু কঠিন হয়ে যায়, এই জন্য ইউআই ইউএক্স বলে। এটা আমাদের বলতে সুবিধা হয় এই জন্য। বাট আগে করতে হয় কোনটা? ইউএক্স। সো ইউএক্সটা কিভাবে হয় দেখেন, আমি একটা জাস্ট সিম্পল আইডিয়া বা উদাহরণ দিই। বিকাশ অ্যাপ চালাইছেন না সবাই? বিকাশ অ্যাপই দেখেন, বিকাশ অ্যাপ সবার আগে বলেন দেখি কাদেরকে টার্গেট করে বানানো। আমি যদি তিনটা আপনাদেরকে বয়স দিই, একটা হচ্ছে বাচ্চা কাচ্চা, 2 নাম্বার হচ্ছে ধরেন আপনার মিডিল এজ, মানে ধরেন মধ্যবয়সী থেকে শুরু করে টিনেজার থেকে শুরু করে এরা, আর 3 নাম্বার হচ্ছে একদম বৃদ্ধ বা বয়স্ক। কাদেরকে টার্গেট করে বানানো বিকাশ অ্যাপ বলুন তো? আপনার কি মনে হয়? বা কারা সবচেয়ে বেশি ব্যবহার করে? বাচ্চারা, বয়স্করা, নাকি মিডিল এজ যারা আছে? মিডিল এজরা, তাই না? তো এখন আমি যখন বিকাশ অ্যাপের সার্ভে করব, আমরা কাকে টার্গেট করব? আমরা টার্গেট করব হচ্ছে এই ধরনের মানুষ, যেমন ধরেন ইন্টার পাস করার পর থেকে মিডিল এজ যারা আছে সবাইকে, রাইট? বৃদ্ধ বা বয়স্ক আউট অফ ইকুয়েশন, তারা ব্যবহার করলেও রেয়ার, খুব কম পার্সেন্টে ব্যবহার করে। আচ্ছা, ইউএক্স ডিজাইনার কি করবে? এদের উপর সার্ভে করবে। এবার কি সার্ভে করবে? তাদের কি পছন্দ, কি চাচ্ছে অ্যাপটা থেকে, অ্যাপ থেকে তাদের বেনিফিট কি হবে, তারা কোনটাতে প্রায়োরিটি দিচ্ছে, এগুলোর উপর রিসার্চ করবে। এরপরে ওরা কি করে জানেন? ডেটাগুলো কালেক্ট করে, এবং ডেটা কালেক্ট করার সময় ওরা ইউজার পার্সোনা নামে একটা অপশন আছে, ওইটাও করে। ইউজার পার্সোনাটা কি? পার্সোনালিটি বেস করে অ্যাপের ব্যবহার চেঞ্জ হয়ে যায়। যেমন একজন স্টুডেন্ট যদি বিকাশ অ্যাপ চালায়, ওর বিকাশ অ্যাপ থেকে চিন্তা কি থাকবে, যে আমি সহজে টাকা নিয়ে আসবো, সহজে বা তাড়াতাড়ি টাকাটা উইথড্র করে নিতে পারবো, কারণ তার ট্রানজেকশনটা দ্রুত চাই। আবার একজন বিজনেসম্যান কি চাবে? বিজনেসম্যান চাবে যে তার ট্রানজেকশন হিস্ট্রি, যে কাকে টাকা পাঠাইলাম, কখন টাকা পাঠালাম, কত টাকা পাঠাইলাম, কোন তারিখে পাঠালাম, এই হিস্ট্রি যাতে ক্লিন থাকে, যাতে সে ইজিলি ডেটাগুলা সেভ রাখতে পারে। আবার একজন গৃহিণী কি যাবে? যে অল্প অল্প করে আমি টাকা জমাবো। হ্যাঁ, কারণ একজন গৃহিণীর পক্ষে টাকা জমা দেওয়ার জন্য ব্যাংকে যাইতে হইলে রেডি হও, নিচে নামো, ব্যাংকে যাও, সিরিয়ালে দাঁড়াও, অনেক কষ্ট। বাট বিকাশে টাকা জমানো কিন্তু ইজি। দোকানে গিয়ে 500 টাকা দিলেই ধরেন অল্প অল্প করে ভাবে সেভ করা যায়। সো প্রত্যেকজনের পার্সোনালিটি অনুযায়ী দেখেন, প্রত্যেকের কিন্তু অ্যাপ থেকে চাহিদা আলাদা। সো এইগুলার উপর ইউএক্স রিসার্চ করে, এটাকে বলা হয় ইউজার পার্সোনা। সো পার্সোনালিটির উপর বেস করে রিসার্চ করে, দেন আবার প্রায়োরিটি দেয়। এখন কোনটার অ্যাপের ইউসেজ বেশি, ওইটাকে ফিচারটাকে প্রায়োরিটি দেয়। যেমন আমি যদি তিনটা অপশন দিই আপনাদেরকে, একটা হচ্ছে ধরেন সেন্ড মানি, ক্যাশ আউট আর পেমেন্ট, এই তিনটার মধ্যে কোনটা বেশি ব্যবহার হয়, সবচেয়ে বেশি প্রায়োরিটি কোনটা সবচেয়ে বেশি? সেন্ড মানি, ক্যাশ আউট, পেমেন্ট? ক্যাশ আউট। সবাই কি এগ্রি করবেন ক্যাশ আউটের ইউসেজ বেশি? সেন্ড মানি, একজন ক্যাশ আউট, একজন সেন্ড মানি, তাহলে কেমনে ডিসাইড হবে? সবাই বলেন। সেন্ড মানি না, সেন্ড মানির ইউসেজ বেশি না, ক্যাশ আউটের ইউসেজ বেশি। ক্যাশ আউটটা মানুষ বেশি করে রাদার দেন সেন্ড মানি। আপনি নিজে চিন্তা করেন, আপনি কয়বার সেন্ড মানি করছেন আর কয়বার ক্যাশ আউট করছেন? আপনি ক্যাশ আউট, আমি আমার লাইফে ক্যাশ আউট সবচেয়ে বেশি করছি সেন্ড মানির চেয়ে।
ঠিক আছে? হ্যাঁ, সেন্ড মানি করি না এমনটা না, ক্যাশ আউটের পরেই আসতেছে সেন্ড মানি, তারপরে আসছে পেমেন্ট। পেমেন্টটা আমি সবচেয়ে কম করছি, আমি যদি আমার কথা বলি। সো পেমেন্টটা সবার লাস্টে রাখবো আমরা, ক্যাশ আউটটাকে সামনে রাখবো, সেন্ড মানিটাকে সেকেন্ডে রাখবো। এইভাবে ওরা প্রায়োরিটাইজ করে কোনটাকে আগে রাখা উচিত, কোনটা মানুষ বেশি ব্যবহার করবে। অ্যান্ড ক্যাশ আউট সবচেয়ে বেশি ব্যবহার করে, এটার প্রুফ কি জানেন? দেখবেন ক্যাশ আউট করার জন্য সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে একটা স্ক্যানার দিয়ে দিছে, একটা ক্লিকে আপনি ক্যাশ আউট করতে পারছেন। এত ইজি কেন করছে? কারণ ক্যাশ আউট মানুষ সবচেয়ে বেশি টাইম করে থাকে। আর সেন্ড মানি চেয়ে মানুষ কি করে, দোকানে যায় টাকা দিয়ে দেয়, ইজিলি টাকা পাঠায় দেয় নাম্বারে। ঠিক আছে? সো এই জন্য ক্যাশ আউটটা ইজি করে। আর পেমেন্টটা দেখবেন সবার লাস্টে। হ্যাঁ, কেন? কারণ পেমেন্ট সবাই করে না। আর 80% বাংলাদেশের হচ্ছে গ্রাম, গ্রাম অঞ্চলে মানুষ পেমেন্ট সবচেয়ে কম করে। আর আমরা ঢাকায় বা শহরে যারা আছি, পেমেন্ট করলেও কখন করি জানেন? আমি কখন করি, যখন কোথাও ডিসকাউন্ট দেয়, ক্যাশব্যাক দেয়, তখন যে আমরা পেমেন্ট করি। তাছাড়া কিন্তু বেশিরভাগ টাইমে আমরা ক্যাশ দিয়ে করি বা ইয়া দিয়ে করি, কার্ড দিয়ে করি। বুঝতে পারলেন? তো এইরকম করে একজন ইউএক্স ডিজাইনার কি করে, এগুলাকে ওয়ান বাই ওয়ান এগুলাকে রিসার্চ করে বের করে, দেন ওরা হচ্ছে এই কাজটা করে, সেটা হচ্ছে ওয়্যার ফ্রেমিং। ওয়্যার ফ্রেমিং কাকে বলে? ওয়্যার ফ্রেম হচ্ছে 3 ধরনের হয়। প্রথমটা হচ্ছে লো ফিডেলিটি ওয়্যার ফ্রেম, একদম লো ফিডেলিটি ওয়্যার ফ্রেমে কি হয়, হাতে কলমে এরকম স্কেচ করে একজন ইউএক্স ডিজাইনার, যে ডেটাগুলো কালেক্ট করছে ওগুলা বের করে ওই অনুপাতে হাতে কলমে স্কেচ করে যে আমার অ্যাপটা কিরকম লেআউট আমি তৈরি করতে পারি আমার ডেটা অনুযায়ী। হাতে কলমে একটা রাফ আইডিয়া বানায় যে আমার ওয়েবসাইট হইলে এরকম হবে, অ্যাপ্লিকেশন হইলে এরকম হবে, বা অ্যাপ বানাইলে এরকম হইতে পারে, এরকম হইতে পারে। এই যে দেখেন হাতে কলমে স্কেচ করে, এগুলো হচ্ছে লো ফিডেলিটি ওয়্যার ফ্রেম। তারপরে আসে হচ্ছে মিড ফিডেলিটি ওয়্যার ফ্রেম। মিড ফিডেলিটি ওয়্যার ফ্রেম এখানে এই দুইটা দেখলে বুঝবেন, বাম পাশেরটা হচ্ছে হাতে কলমে স্কেচ করা, আর ডান পাশেরটা হচ্ছে মিড ফিডেলিটি। এই জায়গাটায় কি করা হয়, হাতে কলমে যে স্কেচটা করছে ওইটাকে একটা মানে রাফলি সফটওয়্যারের থ্রুতে একটা আইডিয়া দেয়া হয়, একটা স্ট্রাকচার ক্রিয়েট করা হয় সফটওয়্যারের মাধ্যমে, যে অ্যাপটা যদি আমি ডেভেলপ করি বা ডিজাইন করি ভালো মতো, তাহলে কিরকম দেখাবে, মানে একটা বেসিক স্ট্রাকচার রেডি করে দেয়। হ্যাঁ, এটাকে বলা হয় মিড ফিডেলিটি ওয়্যার ফ্রেম। অ্যান্ড হাই ফিডেলিটি ওয়্যার ফ্রেম হচ্ছে এইটাকে যদি এখন আমি ছবি টবি, কালার টালার, লোগো, আইকন সবকিছু বসায়, ফন্ট টন দিয়ে সুন্দর করে টাইপোগ্রাফি কন্টেন্ট দিয়ে আমি তৈরি করি, সেটা হবে হাই ফিডেলিটি। এই তিনটার উদাহরণ দেখলে আপনি বুঝতে পারবেন। একদম বাম পাশেরটা হচ্ছে লো ফিডেলিটি ওয়্যার ফ্রেম, জাস্ট একটা স্কেচ, যে উপরে লোগো হবে, তারপর একটা ছবি হবে, তারপরে কিছু লেখা হবে, একটা বাটন হবে, এই। তারপরে হচ্ছে মিড ফিডেলিটি, এই স্কেচটা দেখে সফটওয়্যারের থ্রুতে এটা বানানো। ঠিক আছে, যে রাফলি একটা আইডিয়া, কালার টালার কিছু দেয় না, জাস্ট রাফলি একটা আইডিয়া ক্রিয়েট করে যে আমার অ্যাপটা দেখতে এরকম দাঁড়াতে পারে। এন্ড ফাইনাল আউটপুট বা ফাইনাল ওয়্যার ফ্রেম বা হাই ফিডেলিটি ওয়্যার ফ্রেম হচ্ছে এইটা, যেখানে আপনার সব লোগো, কালার সব সুন্দর করে ফন্ট টন, সাইজ টাইজ, আইকন টাইকন দিয়ে সুন্দর মতো একটা তৈরি করে, এটাকে বলা হয় হাই ফিডেলিটি ওয়্যার ফ্রেম। তো ইউএক্স ডিজাইনার এই স্কেচ পর্যন্ত আসবে। ঠিক আছে, স্কেচ করার পর ইউআই ডিজাইনারকে দিয়ে দিবে, ইউআই ডিজাইনার এই লো ফিডেলিটি ওয়্যার ফ্রেম তৈরি করবে এন্ড আপডেট করে দেন হাই ফিডেলিটি তৈরি করে। বুঝাইতে পারলাম ওয়্যার ফ্রেমটা কি জিনিস? বুঝতে পারছেন সবাই? আবার একটু বোঝান, এটা সম্পূর্ণ বুঝি নাই। আচ্ছা, ওয়্যার ফ্রেমিং যেটা বলতেছিলাম, যে একজন ইউএক্স ডিজাইনার প্রথমে আপনার হাতে কলমে স্কেচ করে, এটাকে বলা হচ্ছে লো ফিডেলিটি ওয়্যার ফ্রেম, যে আমার অ্যাপটা দেখতে কেমন হবে রাফলি একটা আইডিয়া স্কেচ করে বানায় নেয়। দেন মিড ফিডেলিটি তৈরি করে, এই জায়গাটায় লো ফিডেলিটি ওয়্যার ফ্রেমকে সফটওয়্যারের মাধ্যমে একটা মিডিয়াম লেভেলে তৈরি করে, যে ডামি কন্টেন্ট, ডামি আইকন, ডামি ইমেজ থাকে বা ইমেজ নাও থাকে। হ্যাঁ, এরকম একটা ওয়্যার ফ্রেম তৈরি করে, এটাকে বলা হয় মিড ফিডেলিটি ওয়্যার ফ্রেম। এরপরে যদি ডিজাইন পছন্দ হয়, দেন ওটাকে হাই ফিডেলিটিতে কনফার্ম তৈরি করে। ঠিক আছে, যদি হাই ফিডেলিটিতে কনভার্ট করার আগে আপডেট লাগে, এই মিড ফিডেলিটিতে আপডেট করে, যে এখানে বাটন চেঞ্জ করতে হবে, লেখা চেঞ্জ করতে হবে, এটা চেঞ্জ করলে আরো ভালো লাগবে ওয়্যার ফ্রেম ডিজাইন, তখন ওই অনুপাতে হাই ফিডেলিটিটা আপডেট করে তৈরি করে। এই হচ্ছে ওয়্যার ফ্রেমিং, লো ফিডেলিটি, মিড ফিডেলিটি অ্যান্ড হাই ফিডেলিটি ওয়্যার ফ্রেম। সো এই লো ফিডেলিটি ওয়্যার ফ্রেম পর্যন্ত করে হচ্ছে ইউএক্স ডিজাইনার। সো ইউএক্স ডিজাইনার মোটামুটি রিসার্চ থেকে শুরু করে স্কেচ পর্যন্ত বানায় দেয়, ইউআই ডিজাইনার ওই স্কেচটাকে সফটওয়্যারের মাধ্যমে রিয়েলিটিতে নিয়ে আসে। বুঝতে পারছেন? সো ইউএক্স ডিজাইনার 70% কাজ করে, ইউআই ডিজাইনার 30% কাজ করে। ক্লিয়ার? ইউআই ইউএক্স এন্ড ওয়্যার ফ্রেম বুঝছেন সবাই? নেক্সট টপিকে গেলাম তাহলে। জি ভাইয়া। সো এবার হচ্ছে যে ইউআই নিয়ে যেটা বলতেছিলাম না, এটা টেক ইন্ডাস্ট্রিতে ব্যবহার হয়। ইউআই কথাটা সব জায়গায় কিন্তু চলে না। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বুঝাইছি যে ইন্টেরিয়ার আর ইউআই একই জিনিস, রুম দেখতে যেরকম ওইটাই।
তো এই ইউআই কথাটা ব্যবহার হয় কোথায়? ওয়েবসাইটের ক্ষেত্রে ব্যবহার হয়। বিভিন্ন ওয়েবসাইটের কি হয়ে থাকে? ইউআই। যেমন ফেসবুক দেখতে একরকম, ইউটিউব দেখতে একরকম, গুগল দেখতে একরকম। সো এগুলো প্রত্যেকটা ওয়েবসাইটের ইউআই এক এক রকম দেখতে হয়। আবার মোবাইল অ্যাপের হয়, যেমন বিকাশ দেখতে একরকম, ফেসবুক দেখতে আরেক রকম, ইনস্টা দেখতে একরকম, হোয়াটসঅ্যাপ দেখতে একরকম, নগদের অ্যাপ দেখতে আরেক রকম। সো প্রত্যেকটা অ্যাপের আলাদা আলাদা ইউআই হয়। শুধু ওয়েবসাইট আর মোবাইল অ্যাপের হয় না, বিভিন্ন সফটওয়্যারের হয়। যেমন দেখেন আপনার এই যে ফটোশপ, ইলাস্ট্রেটর, এক্সডি আলাদা, ফটোশপ আলাদা, ইলাস্ট্রেটর আলাদা, ইনডিজাইন দেখতে আলাদা। সফটওয়্যারের হয়, গেমস এর হয়, বিভিন্ন গেম যে খেলেন, গেমের এক একটা গেমের ইন্টারফেস এক এক রকম হয়। তারপরে আপনার মোবাইলের যে ইন্টারফেস, যেমন স্যামসাং এর ইউআই একরকম, রেডমির ইউআই একরকম, রিয়েলমি একরকম। হ্যাঁ, তো এগুলোর ইউআই হয়। ঠিক আছে, ইউআই শুধু ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের হয় না, সফটওয়্যারেরও হয়, গেমস এরও হয়, বিভিন্ন মোবাইল যে মোবাইলের যে কি বলে ওটাকে, অপারেটিং সিস্টেম, ওইগুলোরও ইউআই হয়ে থাকে। বুঝতে পারলাম? তো আমরা বেসিক্যালি ফোকাস করব হচ্ছে ওয়েব ইউআই আর মোবাইল অ্যাপ ইউআই এর মধ্যে। সো আমাদের ফার্স্ট টপিক হচ্ছে ওয়েব ইউআই। মোবাইল অ্যাপ ইউআই আমরা পরে যাব। ঠিক আছে? সো ওয়েব ইউআই নিয়ে কথা বলতে গেলে আমাদেরকে প্রথমে বুঝতে হবে হচ্ছে ওয়েব পেজ কাকে বলে, ওয়েবসাইট কাকে বলে, হোম পেজ কাকে বলে, ল্যান্ডিং পেজ কাকে বলে। বলেন ওয়েব পেজ কাকে বলে, এটা বলতে পারা উচিত। ওয়েব পেজ কাকে বলে? আইসিটি বই পড়ছেন কে কে? আইসিটি বইয়ে ছিল এগুলা। সিএসসি স্টুডেন্টদেরও বলতে পারা উচিত ওয়েব পেজ কি। আপনারা কেউ আইসিটি পড়েন নাই? কেউ সিএসসি এর স্টুডেন্ট নাই এখানে? কি বলেন, একজনও সিএসসি নাই এতজনের মধ্যে? বাহ, দেখেন। সো ওয়েব পেজ হচ্ছে কাকে বলি আমরা? ইন্টারনেটের যে কোনো একটা সিঙ্গেল পেজ, যে কোনো একটা সিঙ্গেল পেজকে বলা হবে ওয়েব পেজ। ইন্টারনেটের যে কোনো একটা সিঙ্গেল পেজ, যেমন ফেসবুকের মধ্যে আমরা এখন একটা পেজ দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে একটা ওয়েব পেজ, একটা সিঙ্গেল পেজ। যদি আমি এটাকে চিন্তা করি তাহলে এটা সিঙ্গেল, যদি আমি চিন্তা করি তাহলে এটা হচ্ছে একটা সিঙ্গেল পেজ, যেটা হচ্ছে ফেসবুকের গ্রুপ নামে চিনি আমরা। বাট এটা কিন্তু আলটিমেটলি একটা সিঙ্গেল পেজ যেটা ইন্টারনেটে বিলং করে। হুম, এইরকম মাল্টিপল পেজ মিলে ফেসবুকে কিন্তু একটা পেজ না, অনেক পেজ আছে। যেমন হোমে ক্লিক করলে একটা পেজ আসবে, ওয়াচে ক্লিক করলে একটা আসবে, মার্কেট প্লেসে একটা আসবে, গেমিং এ একটা আসবে, নোটিফিকেশনে গেলে এরকম মাল্টিপল পেজেস আসবে। ইভেন আমি এগুলো বাটনে ক্লিক করলেও নতুন নতুন পেজ আমার সামনে আসবে। তো এরকম মাল্টিপল পেজ মিলে তৈরি হয় কি বলেন? মাল্টিপল ওয়েব পেজ মিলে কি তৈরি হয়? ওয়েবসাইট তৈরি হয়। ভেরি গুড। সো ফেসবুক কি ওয়েব পেজ নাকি ওয়েবসাইট? ওয়েবসাইট। বুঝতে পারলাম? সো যদি ইন্টারনেটের যে কোনো একটা পেজকে আপনি চিন্তা করেন তাহলে সেটা হবে ওয়েব পেজ, আর ওইরকম মাল্টিপল পেজ মিলে তৈরি হয় একটা ওয়েবসাইট। ঠিক আছে? যেমন আমি যদি অ্যাপেলের ওয়েবসাইটে যাই, অ্যাপেলের ওয়েবসাইটটা খুব সুন্দর। এখানে কিন্তু মাল্টিপল পেজেস আছে, অনেক পেজ আছে। বাট আমি যদি শুধুমাত্র সিঙ্গেল পেজ একটাকে চিন্তা করি তাহলে এটা একটা ওয়েব পেজ। এরকম মাল্টিপল পেজে যদি যাই তাহলে সেটা হয়ে যাবে ওয়েবসাইট। আচ্ছা, ভালো কথা। এবার বলেন দেখি হোম পেজ কাকে বলে? এটা বলতে পারা উচিত, এটা আপনারা অলরেডি জানেন আই গেস। বলেন। কোনো ওয়েবসাইট তো, কোনো হ্যাঁ বলেন। ব্রাউজারের মানে শুরুতেই যে পেজটা থাকে ওটাকে হোম পেজ বলে। কোনো বুঝিনি, আরেকবার বলেন। কোনো ব্রাউজারের যে প্রথমেই যে পেজটা আসে আর কি, এটা হোম পেজ। না, ব্রাউজারের সাথে এটা সম্পর্ক নাই। এর একজন বলছে না ওয়েবসাইটে এক পেজের হয়, ওইটা আমি আসতেছি পরে। ওয়েবসাইটের ফার্স্ট পেজটাই প্রথম পেজকে ওয়েবসাইটের ফার্স্ট পেজ। আচ্ছা, নেন, এটা দিয়ে লিখলাম, এটা প্রথম পেজ আসছে, এটা কি হোম পেজ? এটা প্রথম পেজই তো, এটা আসলো। এটা কি হোম পেজ? না।
সো আপনি যদি ডাইরেক্ট বলেন কোনো পেজ ক্লিক করলে প্রথম যে পেজটা আসবে ওইটা হবে, বাট ওইটা অ্যাকচুয়ালি একদিক দিয়ে রাইট একদিক দিয়ে রং। আপনি এখানে ইউআরএলটা বুঝতে হবে। ইউআরএল হচ্ছে যে লিঙ্কে আপনি যাচ্ছেন সেটাকে বলা হয় ইউআরএল। হ্যাঁ, তো আপনি যখন ইউআরএল দেন মানে অরিজিনাল এই নামটাকে বলা হয় ওয়েবের ভাষায় বলা হয় ডোমেইন। হ্যাঁ, আপনি যখন অরিজিনাল ডোমেইনে যাবেন এটাকে বলা হয় ডোমেইন। সো আপনি যখন অরিজিনাল ডোমেইন, আরো আমি বুঝাই, যদি বুঝাই, এই নয়েজ করতেছে কি, আমি যদি বলি হচ্ছে লিঙ্ক মানে ওয়েবসাইট, যে অরিজিনাল লিঙ্ক, এই লিঙ্কে যখন আপনি যাবেন, যেমন ফরসে apple.com, তখন আপনার সামনে প্রথম যে পেজটা আসবে সেইটা হবে আপনার হোম পেজ। বাট আমি apple.com স্ল্যাশ দিয়ে যদি কোনো কিছু লিখি, যেমন ওখানে লিখলাম আইপ্যাড, ঠিক আছে, এটাও কিন্তু আপনার কি বলবো ওয়েব পেজ। বাট এখানে ফ্যাক্ট হচ্ছে, দেখেন এখানে কি লেখা আছে, apple.com স্ল্যাশ আইপ্যাড, মানে apple.com ডোমেইনের ভিতরে, স্ল্যাশ মানে হচ্ছে এর ভিতরে আইপ্যাড নামক একটা পেজ আছে। ঠিক আছে, এখন আমরা apple.com এর ভিতরে আইপ্যাড নামক পেজে আছি, এটা কিন্তু হোম পেজ না। যদি আমরা apple.com এ থাকতাম তাহলে সেটা হচ্ছে হোম পেজ। ঠিক আছে, এখন যদি আপনি facebook.com এ থাকেন, দ্যাট ইজ আওয়ার হোম পেজ, ইন্ডেক্স পেজ। হ্যাঁ, ডেভেলপমেন্টের ভাষায় গেলে ইন্ডেক্স পেজ হচ্ছে হোম পেজ। আপনি যদি facebook.com এ যান তাহলে যেটা পাবেন নিউজ ফিড আমরা পাই, এটাই হচ্ছে প্রথম হোম পেজ। বাট আমি যদি facebook.com স্ল্যাশ গ্রুপস লিখি, বা facebook.com স্ল্যাশ মেসেজেস, বা facebook.com স্ল্যাশ নোটিফিকেশন, স্ল্যাশ দিয়ে যখনই কিছু থাকবে তখন কিন্তু আর হোম পেজ আসবে না। আপনি পেজ অবভিয়াসলি পাবেন বাট হোম পেজ পাবেন না। হোম পেজ হচ্ছে ইউআরএল বা যেটা অ্যাকচুয়াল ডোমেইন, সেটাকে বলা হয় হোম পেজ। বুঝতে পারছি হোম পেজটা কি? তাহলে বলেন দেখি এবার ল্যান্ডিং পেজ তাহলে কোনটা? যেই পেজে প্লেন ল্যান্ড করে ওইটাই ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজটা কি তাহলে? এনি আইডিয়া? দেখেন ল্যান্ডিং পেজ কি, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি ম্যাকবুক এয়ার 15 ইঞ্চের প্রমোশন করতেছে ওরা। আমি যদি লার্ন মোরে ক্লিক করি, এখানে দেখবেন ইউআরএল চেঞ্জ হয়ে গেছে। উপরে ইউআরএল এ কি আসছে, apple.com স্ল্যাশ ম্যাকবুক এয়ার 13 and 15 M2। ঠিক আছে, তার মানে apple.com এর ভিতর আমরা এই পেজে আছি। এখন এই পেজে যখন আপনি আসবেন, এই পেজে কি আপনি আইপ্যাড সম্পর্কে কোনো কিছু জানতে পারবেন, নাকি পুরাটাই আপনার ম্যাকবুক সম্পর্কে আছে? বলুন দেখি, সম্পূর্ণটা ম্যাকবুক না, এখানে আইপ্যাড বা আইফোন সম্পর্কে কোনো ইনফরমেশন দেয় নাই। এইটাকেই বলা হবে ল্যান্ডিং পেজ। অর্থাৎ আপনি যখন একটা পেজ বানাবেন এবং ওই পেজে কোনো প্রোডাক্টকে ফোকাস করে তার A to Z লেখে আপনি ওই পেজটা বানাবেন, সেটা হবে তার ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজে কয়টা পেজ থাকে? একটাই পেজ থাকবে। যেমন এই ম্যাকবুক এয়ার 13-15 এর কিন্তু একটাই পেজ আছে, এর আর কোনো পেজ পাবেন না আপনি। এই একটাই পেজে যেখানে আমার এই ম্যাকবুক এয়ারটাকে পুরা ওর ফিচার সম্পর্কে A to Z এখানে ডিসকাস করছে, এটাই হচ্ছে আপনার ল্যান্ডিং পেজ। তার মানে একটা প্রোডাক্টকে হাইলাইট করে পুরো একটা পেজ তৈরি করলে সেটাকে বলতেছি আমরা ল্যান্ডিং পেজ। আবার এটা বিভিন্ন কোম্পানির ক্ষেত্রেও হয়ে থাকে, যেমন ওই যে বললেন না এক পেজের ওয়েবসাইট, যেমন দেখেন এই যে একটা ওয়েবসাইট আমি এখন দেখাই, এটা হচ্ছে একটা পোর্টফোলিও ওয়েবসাইট। হ্যাঁ, এনভার্টো মার্কেটের ক্রিয়েটিভ এজেন্সির একটা ওয়েবসাইট। দেখেন এটা যে লোড নিচ্ছে না এখন, এটাকে বলা হয় প্রিলোডার। ওয়েবসাইট লোড নেওয়ার আগে যেটা আসে ওটাকে বলা হয় প্রিলোডার। তো এটা হচ্ছে একটা ডিজিটাল ক্রিয়েটিভ এজেন্সির অ্যান্ড ডেভেলপমেন্ট এজেন্সির একটা পোর্টফোলিও ওয়েবসাইট। দেখেন এখানে কিন্তু একটাই পেজ, দেখছেন? ওদের টিম আছে, স্কিল আছে, ওরা কি করে, ওদের কাজ আছে, প্রাইসিং আছে, টেস্টিমোনিয়াল আছে, তারপরে ওদের প্রজেক্টস আছে, কন্ট্যাক্টাস আছে, এভরিথিং। ঠিক আছে, ভালো কথা। আমি যখন এখানে মেনু বাটনে আসলাম, আসার পরে আমি এখান থেকে ধরেন একটা দিলাম হচ্ছে ওদের টিমে কে কে আছে আমি দেখতে চাই। টিমসে ক্লিক করার পরে কি হয় দেখেন, নতুন কোনো পেজ ওপেন হয়েছে নাকি ওই একটা পেজে আসছে স্ক্রল করে উপরে? আবার আমি যদি প্রাইসিং এ যাই, দেখেন নতুন কোনো পেজ ওপেন হচ্ছে না, ওই একটা পেজের মধ্যে কি করতেছে, ওর কোম্পানির A to Z যত ফিচার্স আছে এই একটা পেজের মধ্যে দিয়ে রাখছে। ঠিক আছে, এইটাকে আমরা বলে থাকি হচ্ছে ল্যান্ডিং পেজ। ঠিক আছে, তার মানে ল্যান্ডিং পেজের শর্ত কি দাঁড়াইলো, একটা পেজ যদি আপনি বানান এবং ওই পেজটাকে কোনো প্রোডাক্টকে হাইলাইট করে A to Z যদি আপনি দেন, কিংবা একটা পেজ বানাইছেন যেখানে একটা কোম্পানির ইনফরমেশন A to Z আপনি দিয়ে বানাইছেন,
সেটাকে বলা হচ্ছে ল্যান্ডিং পেজ বা সিঙ্গেল পেজ ওয়েবসাইটও অনেকে বলে ওইটাকে। ঠিক আছে, তো বেসিক্যালি এটাতে কোম্পানি কখন হয় জানেন, এক পেজের ওয়েবসাইট বানাই, ধরেন আপনি একটা নতুন কোম্পানি স্টার্ট করছেন, আপনার কাছে তো এত কন্টেন্ট নাই যে আপনি মাল্টিপল পেজ বানাবেন, এত কন্টেন্ট থাকতে হবে, তো ওয়েবসাইটে যে আপনি পেজ অ্যাড করবেন অনেক কন্টেন্ট থাকতে হবে। যদি এত কন্টেন্ট না থাকে তখন কোম্পানি কি করে, স্পেশালি স্টার্টআপ কোম্পানি একটা পেজের মধ্যে আপনার পুরো কোম্পানির ইনফরমেশন দিয়ে ওই পেজটা তৈরি করে, ওইখানে এ টু জেড সব থাকে ওই একটা সিঙ্গেল পেজের মতোই, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি, ওইটাকেই আমরা বলে থাকি ল্যান্ডিং পেজ। সো হয় ল্যান্ডিং পেজ আপনার কোনো প্রোডাক্টকে হাইলাইট করে এ টু জেড বানাবে, এটাও ল্যান্ডিং পেজ। হ্যাঁ, আবার আপনি যদি একটা ওয়েবসাইট বানান যেখানে আপনি একটা পেজের মধ্যে পুরো কোম্পানির কোনো কন্টেন্ট দিয়ে বানাচ্ছেন, এটাকেও বলা হয় ল্যান্ডিং পেজ। কেউ এটাকে আপনার সিঙ্গেল পেজ ওয়েবসাইট বলে, হ্যাঁ, এই যে স্কুইজি পেজ বলে, এটাকেও স্কুইজি পেজ বলতে পারেন। হ্যাঁ, একই নাম, একই জিনিস, বুঝাইতে পারলাম? অনেক নাম বলে, কেউ সিঙ্গেল পেজ ওয়েবসাইট বলে, কেউ স্কুইজি পেজ বলে, কেউ ল্যান্ডিং পেজ বলে, বাট অ্যাকচুয়াল নাম হচ্ছে ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজটাকে বুঝতে পারছেন সবাই কি বললাম? আচ্ছা, খালি মনে রাখবেন ল্যান্ডিং পেজে কিন্তু একটাই পেজ হবে, মাল্টিপল পেজেস হয় না, একটাই পেজ থাকবে, ওইখানে কোম্পানির এ টু জেড থাকলে হবে, বা একটা প্রোডাক্টকে হাইলাইট করে যদি আপনি বানান এ টু জেড, দ্যাট ইজ কল্ড আ ল্যান্ডিং পেজ। ওকে, গেল ল্যান্ডিং পেজ। এই দুটাকে আবার মিলাই দিয়েন না কিন্তু, হোম পেজ বা ল্যান্ডিং পেজ। আচ্ছা, প্রোডাক্টের যে ল্যান্ডিং পেজ বানায় এটা কেন বানায় বলতে পারবেন? আমরা কোম্পানিটা না হয় বুঝলাম যে একটা কোম্পানি নতুন শুরু হয়েছে, ওর বেশি কন্টেন্ট নাই, এই জন্য এক পেজে বানাইছি, হ্যাঁ, এটা হয়ে গেল ল্যান্ডিং পেজ, ঠিক আছে, মানলাম এর কন্টেন্ট বেশি নাই। বাট এই প্রোডাক্টের জন্য কেন বানাইছে, এই একটা ম্যাকবুকের জন্য এত কষ্ট করে এত সুন্দর একটা ল্যান্ডিং পেজ কেন তৈরি করছে ওরা, দেখেন ওদের ডেভেলপমেন্টই ইনসেইন লেভেলের। ওদের ওয়েবসাইট বানানোর ইয়াই আলাদা, লেভেলই আলাদা। যাই হোক, বলেন দেখি কেন বানাইছে এই একটা পেজকে এত কষ্ট করে ম্যাকবুক এয়ারের জন্য? হ্যাঁ, তা তো তুলে ধরছে, ওটা অন্যভাবেও তুলে ধরতে পারতো, অ্যামাজনের যেমন দেখায়, বা তারা যে একটা প্রোডাক্ট ছবি দিয়ে পুরো লিখে দিতে পারতো। এটা বানাইছে বিকজ অফ মার্কেটিং। এখন ধরে নেন আপনারা যখন কোনো কিছু কিনেন অনলাইনে দারাজ থেকে বা কোনো জায়গা থেকে, তখন ওখানে অ্যাকাউন্ট করতে হয়। যখন আপনি অ্যাকাউন্ট করেন তখন আপনার ইমেইল কিন্তু ওদের ডেটাবেজে সেভ হয়ে যায়। ঠিক আছে, এখন দারাজ ধরে নেন ম্যাকবুক এয়ার 15 নিয়ে আসছে, তো ম্যাকবুক এয়ার যখন দারাজ নিয়ে আসছে তখন আপনাদেরকে ইমেইলে এরা এই ল্যান্ডিং পেজের পুরাটা আপনাকে পাঠিয়ে দিবে ইমেইলে। ঠিক আছে, এইটাই হচ্ছে ইমেইল মার্কেটিং। ইমেইল মার্কেটিং করার সুবিধার্থে আপনার এক কথায় মার্কেটিং করার জন্য আর কি এটা করছে। তো এখন ধরে নেন আমি আপনাকে যদি এভাবে ইমেল পাঠাই দারাজ থেকে, যে হাই, আপনি দারাজ থেকে আগেও প্রোডাক্ট কিনছেন, আমাদের দারাজে নতুন ম্যাকবুক এয়ার আসছে, প্লিজ লিঙ্কটা দেখেন। আপনারা দেখবেন, আপনারা তো মনে করবেন এটা ভুয়া ইমেল, আপনার বিশ্বাস হবে না, 2-4টা ছবি সহ পাঠাই দিলেও আপনাদের ট্রাস্ট হবে না। বাট আমি যদি এই ওয়েবসাইটটা আপনাকে ইমেল মার্কেটিং এর মাধ্যমে মেইলচিম্প দিয়ে পুরোটাকে আমি কনভার্ট করে পাঠাই দেই, আপনি ইমেলটা খুলে যদি এত সুন্দর একটা জিনিস দেখেন, আপনি একবার হইলেও এটা ঘুরে যাবেন, আর 100 জন যদি ঘুরে যায় অ্যাটলিস্ট একজন হইলেও এটা কিনবে। এটাই হচ্ছে আপনার ল্যান্ডিং পেজের মেইন কাজ, প্রোডাক্টের ল্যান্ডিং পেজ বানায়, বুঝছেন, সেলস পিচ বাড়ানোর জন্য বা মার্কেটিং করার জন্য। বুঝতে পারলাম, যাতে আপনি প্রোডাক্টটাকে সুন্দর করে হাইলাইট করে তুলে ধরতে পারেন। এতটুকু যা যা বললাম বুঝতে পারছেন সবাই? সবাই কিন্তু এগুলো খায় ফেলেন না, আবার আমি জাস্ট বলতেছি শুনতেছেন, আরেক কান দিয়ে বার করে ফেলেন না, এগুলো আপনাদের লাগবে যদি ফিউচারে আপনি ইউআই ইউএক্স এগুলো নিয়ে কাজ করতে চান বা ওয়েব ডিজাইনে যাইতে চান, ডেভেলপমেন্টে জানতে চান, এগুলো কিন্তু আপনাদের লাগবে, এগুলো একদম বেসিক জিনিস। ঠিক আছে, এরপরে হচ্ছে রেসপন্সিভনেস। এটা কেউ বুঝাতে পারবেন? রেসপন্সিভনেস বলতে কি বোঝায়? এই যে একজন ভালো অ্যান্সার দিচ্ছেন, এই যে কি যেন নাম, আজকের করা, বা ভেরি গুড, তাহলে তো আপনার এগুলো বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আপনারটা দেখতেছি ফারজানা আক্তার আপু, হ্যাঁ আপনি তো ভালো বলতেছেন, বলেন দেখি রেসপন্সিভনেসটা কি জিনিস? ইনিও বলতে পারবে, যে রাশেদ সাহেবও বলতে পারবে, বলেন তো রেসপন্সিভটা কি? যে কোনো ডিভাইসে সাপোর্ট করে।
যে কোনো জি ভাইয়া। ডিভাইসে। হ্যাঁ বলেন। রেসপন্সিভনেসটা হচ্ছে আসলে আমাদের তো একজন এক রকম ডিভাইস ইউজ করি, কেউ ল্যাপটপ, কেউ ডেস্কটপ, কেউ মোবাইল, কেউ ট্যাব। তো ওই ডিভাইস গুলাতে সাইট, যে কোনো ওয়েবসাইট কি রকম দেখা যাবে, ইউআইটা কেমন হবে। হুম। যেমন আমরা ডেস্কটপে যেরকম বড় দেখি, আমাদের মোবাইলে তো এরকম ভাবে দেখা দেখা যাবে না। ওই জন্য মোবাইলের জন্য যে ডিজাইনটা, ওটা হচ্ছে মানে রেসপন্সিভনেস। মোবাইলের জন্য একটা রেসপন্সিভ একটা ডিজাইন, ট্যাবের জন্য একটা ডিজাইন, আর ওই যে আপনার ল্যাপটপ যেগুলো ছোট, এগুলোর জন্য একটা, এরকম আর কি ডিভাইস ওয়াইজ যে ডিজাইন করা হয় সেটা রেসপন্সিভ ডিজাইন আর কি। হুম। হ্যাঁ, ঠিক বলছেন, বাট আরেকটু ক্ল্যারিফাই করতে হবে। ডিভাইস অনুযায়ী যদি বলেন, এটা ভুল না, এটাও ঠিক, বাট ডিভাইস অনুযায়ী না, এটা বেসিক্যালি স্ক্রিন রেজলিউশন অনুযায়ী। ঠিক আছে, এটা ডিপেন্ড করে ডিভাইসের উপর। কেন, মানে আমরা ওই যে বলি যে স্ক্রিন রেজলিউশন ছোট দেখে আমরা ডিভাইস বলি, বাট এটা অ্যাকচুয়ালি করা হয় স্ক্রিন রেজলিউশনের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, যে অর্থাৎ রেসপন্সিভ কি, রেসপন্স মানে হচ্ছে সাড়া দেয়া। সো আপনার ওয়েবসাইটটা এক এক রেজলিউশনে এক এক ভাবে ও নিজেকে চেঞ্জ করে, রেসপন্স করে চেঞ্জ করে, এটাকেই বলা হয় ওয়েবসাইটের রেসপন্সিভনেস। যেমন ধরে নেন আমরা এই জায়গাটায় অ্যাপলের হোম পেজে যাই। সো আমাদের এই যে আমরা দেখতে পারতেছি হোম পেজে আমরা উপরে যে বারটা দেখতে পারি, এটাকে বলা হয় কি, উপরে এটাকে কি বলে? হেডার, মেনু বার। আচ্ছা, এই যে কনফিউশন শুরু হয়ে গেছে, ভেরি গুড। হেডার একজন বলতেছেন, একজন মেনু বার বলতেছেন। কাহিনীটা কি বলেন তো, কোনটা ঠিক, মেনু বারটা ঠিক না হেডার ঠিক? কনফিউশন ক্রিয়েট করছেন আপনারা, এখন বলেন। হেডার যে বলতেছেন এটাও ঠিক, মেনু বার যেটা বলতেছেন এটাও ঠিক। ঠিক আছে, সো হেডার যেটা কাহিনী, এটা আমি আপনাদেরকে বলি। একটা ওয়েবসাইটের তিনটা অংশ হয়, একটা ওয়েবসাইট বা একটা ওয়েব পেজের তিনটা অংশ হয়। ঠিক আছে, বেসিক একদম জেনারিক তিনটা অংশ। উপরেরটাকে আমরা বলি হেডার, যেটা থেকে আমাদের ওয়েবসাইটটা শুরু হচ্ছে। তারপরে হচ্ছে বডি, অ্যান্ড ফাইনালি লাস্টে আমরা পাচ্ছি হচ্ছে ফুটার। যেমন মানুষের মতোই, উপরে মাথা, তারপর বডি, তারপর ফুটার। বাট মানুষের মাথা বললে তো হবে না, মাথার ভিতরে চোখ আছে, নাক আছে, কান আছে, অনেক কিছু আছে, চুল আছে, এইরকম প্রত্যেকটা অংশ ডিফাইন করা। হেডার বলতে উপরের পুরো অংশটাকে বোঝায়। বাট আমি যদি আরেকটু ক্ল্যারিফাই করি, তখন এটাকে আমরা বলতেছি মেনু বার। হেডার হচ্ছে জেনারিক অ্যান্সার, বাট এক্স্যাক্টলি ওইটার নাম হচ্ছে মেনু বার। তারপরে এটাকে আমরা বডি বলতেছি। এখন বডি তো মানুষেরও আছে, বাট হাত আছে, আঙ্গুল আছে, কবজি আছে, কুনুই আছে, বহুত কিছু আছে, রাইট? সো এরকম এটাকে পুরোটাকে আমরা বলি জেনারিক ভাবে বডি, বাট প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সেকশনের এক একটা নাম হয়। প্রত্যেকটা আলাদা আলাদা সেকশনের নাম হয়। এটা নিয়ে এখন মাথা ঘামাবেন না, জাস্ট মনে রাখবেন এগুলো এক একটা আলাদা আলাদা সেকশন, যে সেকশনগুলোর ইন্ডিভিজুয়াল নাম হয়। আর লাস্টলি যেটা পাচ্ছি ফুটার, ফুটার মানে পা, এটাকে ফুটারই বলে, এটার আর কিছু নাই। ঠিক আছে, সো এই আর কি। হেডারও ঠিক, মেনু বারও ঠিক, বাট হেডার হচ্ছে জেনারিক অ্যান্সার, মেনু বার হচ্ছে টু বি প্রিসাইজ। ক্লিয়ার? আচ্ছা, সো তো হেডার ফুটার কেন বুঝাইতেছিলাম আমি? ও, রেসপন্সিভের জন্য। সো এখানে আমরা উপরে যেটা পাচ্ছি এটা হচ্ছে আমাদের ধরে নেন মেনু বার। মেনু বারের লেফটে গ্যাপ আছে, রাইটে গ্যাপ আছে, দেখছেন? ওকে ফাইন, ভালো কথা। তারপরে আমরা পাচ্ছি একটা সুন্দর করে ম্যাকবুক এয়ার এর ছবি। ল্যাপটপটা দেখেন আড়াআড়ি ভাবে আছে, এখানে একটা সুন্দর অ্যানিমেশন হাঁটতেছে। হ্যাঁ, তারপরে মোবাইল আছে চারটা লম্বালম্বি ভাবে। তার নিচে যে বক্স আকারে দেখেন, দুই পাশে ভাগ করা, এই পাশে একটা বক্স করে লেখা, এই পাশে একটা বক্স করে সুন্দর করে ডিজাইন আছে। নিচে একটা ওদের অ্যাপেল টিভির বিভিন্ন আপনার এই যে কি বলে বিভিন্ন শো এর পোস্টার বা ব্যানার আছে। তার নিচে যদি আসেন আপনি ফুটার সেকশন পাচ্ছেন। এই ঠিক আছে, এটা আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ল্যাপটপ ভিউতে। ঠিক আছে, এখন যদি আমরা এটাকে ফর সাম রিজন আমরা এটাকে ছোট করে ল্যাপটপ ভিউতেই দেখবো, বাট ধরে নেন অনেকের ল্যাপটপ আছে না ছোট, আমার চেয়ে মনিটর ছোট, আমারটা হচ্ছে মেবি 15 না 16 ইঞ্চি, আরো ছোট মনিটরে যদি আপনি দেখেন, তখন কিভাবে দেখাবে? দেখেন কোনো চেঞ্জ আসছে মেনু বারে? একটা চেঞ্জ আসছে, কি? দুই পাশে গ্যাপ ছিল, দেখেন বড় করলে দেখবেন দুই পাশে গ্যাপ ছিল, গ্যাপটা কিন্তু নাই হয়ে গেছে, এখন গ্যাপ নাই। বাদ বাকি দেখেন কোনো চেঞ্জেস আসে? এখানে মোবাইলগুলো লম্বা হয়ে গেছে, দেখছেন? এটাকে একটু এই করি, এইবার বেটা। এখন দেখেন মোবাইলগুলো আড়াআড়ি ভাবেই আছে, তখন একটু বেশি চাপায় দিছিলাম আর কি। এখনো কোনো চেঞ্জেস নাই, মোটামুটি ছোট রেজলিউশনে যদি দেখেন আপনি, এর সাইজ একটু ছোট হয়েছে, বাদ বাকি সবকিছু সেম, ছোট একটা মনিটরের যদি চিন্তা করেন।
এরপরে যদি আপনি ট্যাব ভিউতে চলে আসেন, আরেকটু ছোট করলাম, এই এখন হচ্ছে ট্যাব ভিউ আপনি পাচ্ছেন। ট্যাব ভিউতে দেখেন উপরে মেনু বারই চেঞ্জ হয়ে গেছে, ড্রপ ডাউন কনভার্ট হয়ে গেছে মেনু বারটা, দেখছেন বার্গার বাটনে ড্রপ ডাউন হয়ে গেছে। নিচে যদি আসেন আর কি চেঞ্জ হয়েছে, মোবাইলগুলো আর ভাবে ছিল লম্বা লম্বি হয়ে গেছে, এইলা বক্স আকারে আছে, সাইজে ছোট হয়েছে অবভিয়াসলি যেহেতু স্ক্রিন ছোট হয়ে আসছে। এই ব্যানারও মোটামুটি উইথেই আছে, মানে হরাইজন্টালি আছে, বাট সাইজ ছোট হয়েছে। ফুটার গুলা ড্রপ ডাউন হয়ে গেছে দেখেন। আচ্ছা ফাইন। এবার যদি আপনি ট্যাব ভিউ থেকে একদম ছোট মোবাইল ভিউতে আসেন, একদম ছোট এই ভিউতে, এখন দেখেন এখানে মেনু বারে একটা জিনিস চেঞ্জ হচ্ছে। দেখেন ট্যাব ভিউতে এই মেনুর এখানে গ্যাপ ছিল বেশি দেখেন, বাট এখন গ্যাপ কমে আসছে। প্লাস ট্যাবটা আগে, সরি ল্যাপটপটা আগে ছিল আড়াআড়ি ভাবে, এখন লম্বা লম্বি হয়ে গেছে, দেখছেন। আর কি চেঞ্জেস আসছে? এদের কোনো চেঞ্জ হয় নাই, মোবাইলগুলো এখানে আছে, এইখানে একটা চেঞ্জ হয়েছে। কি চেঞ্জ হয়েছে বলুন তো, কি চেঞ্জ আসছে এখানটায়? একটা করে হচ্ছে এরা কিন্তু আগে ছিল পাশাপাশি দুইটা দুইটা করে, এখন সিঙ্গলি চলে আসছে একটা একটা করে। আর এখানে দেখেন এটা ছিল হরাইজন্টাল হয়ে গেছে এখন ভার্টিক্যাল পোস্টার। আর নিচের এই ফুটারে চেঞ্জ আসছে একটা, যে ফুটার যখন ছিল তখন গ্যাপ বড় ছিল, এখন গ্যাপ কমে আসছে দেখেন ড্রপ ডাউনে। এই যে ও নিজের সাইজটা বা রেজলিউশনটা বা ওয়েবসাইটটা আপনার কি বলে স্ক্রিন রেজলিউশন, এই যে এক্সটেন্ড কল, আহা কি হইলো, এই যে লক হয়ে যাবে একটু পরে। আচ্ছা যাই হোক, কি যেন বলতেছিলাম আমি, লক হয়ে গেলে আমি আপনাদের নতুন লিঙ্ক দিব। আমি ওই যে বলছিলাম না শুরুতে যে এটা বন্ধ হয়ে যাবে 40 মিনিট পর, আমি আরেকটা লিঙ্ক দিয়ে দিব আপনাদের মেসেঞ্জারে, দেখেন। তো যেটা বলছিলাম যে এই যে ওয়েবসাইটটা নিজেদের স্ক্রিন অনুযায়ী নিজেকে চেঞ্জ করতেছে, এটাকে বলা হয় ওয়েবসাইটের রেসপন্সিভনেস। ঠিক আছে, কি বলছেন? আমার মনে হয় এটা হেডার বলাটাই বেটার, বিকজ হেডারে তো শুধু মেনু থাকে না, যদি অনলি মেনু থাকতো তাহলে মেনু বার বলা যেত, যেহেতু লোগো থাকে, মেনু আইটেম থাকে, বাটন থাকে, সো হেডার বলাটাই বেটার। আপু মেনু বারের মধ্যেই লোগো থাকে, বাটন থাকে, আপনার সব মেনুর নেভিগেশন গুলো থাকে। মেনু বারের বাইরে লোগো থাকে না, বাটনস থাকে না, ওই পুরোটা মিলে তৈরি হয় মেনু বার। ঠিক আছে, লোগো বাটন নেভিগেশন বার গুলো বাটন গুলো সব মিলায় তৈরি হয় মেনু বার। লোগো আলাদা বা বাটনস আলাদা এরকম না, পুরোটা তৈরি হয়ে বার একটা ক্রিয়েট হয়, ওটাকেই বলি আমরা মেনু বার। বুঝতে পারলাম? এখন এই যে রেসপন্সিভ জিনিসটা যে দেখতেছেন, ও নিজেকে যে চেঞ্জ করতেছিল এতক্ষণ ধরে, এটা কি আমি করতেছিলাম? এটা কে করতেছিল বা কে করে রাখছে? আমি করে রাখছি বা একটা ইউআই ডিজাইনার করছে? এই যে বিভিন্ন রেজলিউশন অনুযায়ী রেসপন্স, হ্যাঁ ডেভেলপার করছে, সেটার কাজ হচ্ছে ডেভেলপারের। আচ্ছা এই যে রাশেদ সাহেব যেটা বানাইছেন, দেখি এটা কি অবস্থা। এই যে রেসপন্সিভ হয় নাই, ফেল পরীক্ষায় স্যার। রেসপন্সিভ হলে নিচে এই বার আসবে না, এই যে এখানে স্পেসিং ঠিক করেন না, রেসপন্সিভ করা হয় না এটা। সো রেসপন্সিভ করতে হবে, সেটা করে কে? ডেভেলপার। এখন কোয়েশ্চেনটা হলো, যেহেতু করবে ডেভেলপার ভাই, তো আমি কেন এটা নিয়ে মাথা ঘামাবো? রাইট, আমি তো ইউআই ডিজাইনার, আমি কেন এটা নিয়ে মাথা ঘামাবো? এটার রিজন হচ্ছে, আপনি যদি রেসপন্সিভের যে গ্রিডিং সিস্টেম বা গ্রিড সিস্টেম এটা মেনটেন করে ডিজাইন না করেন, একজন ডেভেলপার ওইটা কিন্তু ঠিক মতো রেসপন্সিভ করতে পারবে না। আপনি যেমন তেমন ইচ্ছা আপনার মনের মাধুরী মিশে ইউআই ডিজাইন করলে ওইটা রেসপন্সিভ সহজে করা পসিবল হবে না। অসম্ভব বলবো না, বাট সম্ভব করতে গেলে ডেভেলপারের মাথার চুল ছিঁড়ে ফেলতে হবে যদি একটা ডিজাইনার এলোমেলো ভাবে কন্টেন্ট বসায় একটা ইউআই ডিজাইন বানায়। ঠিক আছে, এই জন্য আপনার ইউআই ডিজাইনটাই হইতে হবে রেসপন্সিভ ডিজাইন, যাতে করে আপনার ডেভেলপার ওইটাকে ইজিলি ইউআইতে মানে রেসপন্সিভ আকারে কনভার্ট করতে পারে। বুঝতে পারলাম রেসপন্সিভ জিনিসটা কি সবাই বুঝছেন? সবাই কি ক্লিয়ার? আচ্ছা, তারা নেক্সট টপিকে যাওয়ার আগে আমি লিংক বানায় দিই, নাহলে পটাশ করে এটা বন্ধ হয়ে যাবে। তার আগে আপনারা জয়েন করে ফেলেন। এই গুগল ইয়াটা আপডেট না করে যে কি ঝামেলা। এই যে এখানেও লিংক দিয়ে দিচ্ছি, মেসেঞ্জারেও দিচ্ছি, সবাই ওই লিংকে জয়েন করেন সবাই, নাহলে এটা বন্ধ হয়ে যাবে কিন্তু এখন। এই লিংকে আসেন, এখান থেকে বের হয়ে গেলাম আমি।
আচ্ছা, আমরা হচ্ছে রেসপন্সিভটা বুঝলাম, রাইট? ওকে, সো এই রেসপন্সিভ করার জন্য এখন আমাদের লাইফে এন্ট্রি নিবে গ্রিডস। আচ্ছা, আপনারা তো স্ক্রিন দেখতে পাচ্ছেন না আই থিংক? জি ভাইয়া। হ্যাঁ, সো এই রেসপন্সিভটা করার জন্য আমাদের লাইফে এখন এন্ট্রি নিবে হচ্ছে গ্রিড সিস্টেম। এখন এই গ্রিড সিস্টেমটা কিন্তু ইজি, যদি বুঝেন খুব ইজি, যদি না বুঝেন খুব কঠিন মনে হবে। 5 মিনিট মনোযোগ দেন, বুঝাই দিচ্ছি আমি, দেখেন। সো এই গ্রিড সিস্টেমটা আমাদেরকে মেনটেন করতে হবে জাস্ট বিকজ আমরা ডিজাইনটা যাতে রেসপন্সিভ করতে পারি এই জন্য, ঠিক আছে? বা ডেভেলপাররা যাতে ওটাকে ইজিলি রেসপন্সিভে কনভার্ট করতে পারে। এই গ্রিড সিস্টেমটার নাম কি? বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেম। বুটস্ট্র্যাপ, এখানে লিখে দিই এটা। হ্যাঁ, সো আমরা হচ্ছে বুটস্ট্র্যাপ ব্যবহার করব। এই বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেমটা আমরা ইউজ করব। এই গ্রিড সিস্টেম ফলো করে যদি আপনি আপনার ইউআই ডিজাইনটা তৈরি করেন, তাহলে একজন ডেভেলপার ইজিলি এটাকে রেসপন্সিভ ওয়েতে কনভার্ট করে ফেলতে পারবে, ঠিক আছে? এখন বুটস্ট্র্যাপ কি বলেন দেখি ফারজানা আপু, বুটস্ট্র্যাপ কি? একটা ল্যাঙ্গুয়েজ নাকি একটা ফ্রেমওয়ার্ক? না ভাইয়া, সিএসএস ফ্রেমওয়ার্ক। সিএসএস কি? ফ্রেমওয়ার্ক, ফ্রেমওয়ার্ক, ভেরি গুড। ফ্রেমওয়ার্কটা কি একটু বুঝান দেখি সবাইকে। লাইব্রেরি আর কি, মানে সিএসএস এর কিছু বিল্ট ইন সিস্টেম তারা তৈরি করে রাখছে, যেখানে আমরা ক্লাস দিলে হয়ে যায় আর কি, লাইব্রেরি বলা যায়। এটা আপনার কথা ওরা বুঝবে না, মানে আপনি আমি একটু কিভাবে টেক বলবো? ওয়েবসাইটের ভাষায় বুঝাই দিচ্ছেন। আচ্ছা, উনি যেটা বলছে এটা ঠিক। বুটস্ট্র্যাপ হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্ককে যদি আমি সহজে বুঝাই দিই আপনার, ফ্রেমওয়ার্ক হচ্ছে আমরা ওয়ালে যে শেলফ লাগাই না, এরকম শেলফের মতো, এটাকে বলা হয় হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক। মানে বুটস্ট্র্যাপ কি করছে জানেন? সুন্দর করে শেলফ বানায় রাখছে, আপনাকে জাস্ট জিনিসপত্র ওর মধ্যে সুন্দর করে গুছায় গুছায় বসাইতে হবে। এটাই হচ্ছে বুটস্ট্র্যাপের বেসিক কাজ, ঠিক আছে? এই জন্য বুটস্ট্র্যাপকে বলা হয় একটা ফ্রেমওয়ার্ক। এখন উনি যেটা বলছেন না সিএসসির ভাষায় লাইব্রেরি, ক্লাস, হাবিজাবি, এগুলো ডিজাইনিং এর ভাষা, এগুলো মাথায় নিয়েন না, ডেভেলপমেন্টের ভাষা। মানে আলটিমেটলি জিনিসটা কি? একটা ফ্রেম বানানো আছে, ওর মধ্যে আপনি জিনিসগুলোকে সাজাবেন, ঠিক আছে? এটা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক। তো এখন আমাদের এই বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেম বা ফ্রেমওয়ার্ক বা যাই বলেন না কেন, এই গ্রিডটাকে আমাদের ফলো করে ডিজাইন করতে হয়। যদি আপনি বুটস্ট্র্যাপের গ্রিড করে ফলো করে বানান, এখানে অলরেডি বলেছেন বিল্ড ফাস্ট রেসপন্সিভ ওয়েবসাইট উইথ বুটস্ট্র্যাপ। সো আপনি যদি এই গ্রিড সিস্টেম ফলো করে বানান, একজন ডেভেলপার আপনার কন্টেন্টগুলোকে ইজিলি গ্রিডের মধ্যে সাজায় সুন্দর করে রেসপন্সিভ ওয়েতে ওয়েবসাইট তৈরি করে দিতে পারবে, ঠিক আছে? সো বুটস্ট্র্যাপের গ্রিডটা ফার্স্ট অফ অল দেখতে কিরকম? আচ্ছা, আপনাদের মধ্যে যে দুইজনকে আমি পাইছি, রাশেদ সাহেব আছে না আর আপনি, আপনারা তো মনে হয় ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্টের সাথে জড়িত। জি ভাইয়া, কিভাবে, আপনারা কিভাবে জানেন? আমি ওয়েব ডিজাইন নিয়ে কাজ করি আর কি। কাজ করেন, আচ্ছা, ভেরি গুড। আর রাশেদ সাহেব আপনি? আচ্ছা, উনিও কাজ করে। আচ্ছা, পাইছি আমি দুইটা। আপনারা বলেন বুটস্ট্র্যাপের গ্রিড দেখতে কিরকম বলেন তো? দেখছেন কখনো? কোডিং করার সময় আই থিংক দেখেন নাই। কিরকম বলেন তো? আপনার কলামের মতো আর কি, লম্বা লম্বা 12 গ্রিড। ও আচ্ছা, আপনারা তো দেখছেন, আপনারা তো ইউআই থেকে কনভার্ট করছেন না, ও আপনারা তো দেখবেন। হ্যাঁ, আচ্ছা, আমি ভাবছি আপনারা কোড করে দেবেন না। আচ্ছা, ঠিক আছে। সো বুটস্ট্র্যাপের গ্রিডটা কিরকম দেখেন আমি দেখাই দিই। আমি জাস্ট রাফলি একটা আইডিয়া দিয়ে আপনাদেরকে বানায় দেখাই, পরে আমরা হিসাব করে বানাবো, প্যারা নাই। সো জিনিসটা হচ্ছে এরকম কলাম থাকে আপনার। কয়টা কলাম থাকে বলেন? 12 কলাম। 12টা কলাম থাকে। ধরেন আমরা এরকম 12টা কলাম তৈরি করলাম। আমি রাফলি, আমি কোনো সাইজ দিয়ে বানাই না, আমি জাস্ট আইডিয়া করে বানাইছি আপনাদের বোঝানোর জন্য। ধরেন এরকম বানাইছি, যদি এত বড় হয় না, আমি চাপায় দিলাম, ধরেন এই টাইপের। সো বুটস্ট্র্যাপের গ্রিড কিন্তু দেখতে এরকম, ঠিক আছে? এই গ্রিডের মধ্যেই ডিজাইন হয়। যেমন এখানে একটা জিনিস আপনি নোটিস করেন, দুই পাশের স্পেস কিন্তু ফাঁকা রাখতেছি, ঠিক আছে? এই অ্যাপেলের ক্ষেত্রেও দেখেন দুই পাশের স্পেস ফাঁকা। আবার আমরা যে মিউট করেন, কার নয়েজ করলো, এখানে দেখেন আবার এই ওয়েবসাইট যে কুডোস আমরা দেখতেছিলাম একটা আপনার পোর্টফোলিও ওয়েবসাইট, এরও দুই সাইডে ফাঁকা, দেখছেন? এখন বলেন দেখি, এই যে রাশেদ সাহেব বলেন এবার, যে দুই পাশে কেন গ্যাপ থাকে বলতে পারবেন?
ওয়েবসাইটের দুই পাশে, এই যে আপনার ওয়েবসাইটে আছে না, এই যে আপনার ওয়েবসাইটেও আছে এই যে দুই পাশে গ্যাপ, এটা কেন আছে বা এটার কাজ কি? কোনো আইডিয়া কারো? ফারজানা আপু কই আছে না? রেসপন্সিভের জন্য। রেসপন্সিভে কিভাবে হেল্প করে ওটা? এটা একটা ফিক্সড উইথ 1140, এটাতে অ্যান্সার হইল না স্যার। আমার অ্যান্সার হচ্ছে, কোয়েশ্চেন হচ্ছে যে দুই পাশে গ্যাপ থাকে, কেন থাকে? অনেক ওয়েবসাইটে, কেন সব ওয়েবসাইটে দেখবেন ওয়েবসাইটের দুই সাইডে গ্যাপ থাকে, কেন থাকে বলেন? ওইটা তো গ্যাপ দেয়া হয়, কন্টেইনার নেওয়া হয় আর কি। কিন্তু কোয়েশ্চেন হচ্ছে কেন? আমি পুরোটা জুড়ে বানালে কি সমস্যা? ফুল উইথ বানাবো। এটা আপনার বেটার দেখার জন্য আর কি, যাতে একটা সুন্দর একটা লুক পায়। না, হয় না অ্যান্সার। এক্সাক্ট অ্যান্সারটা হচ্ছে, এক্সাক্ট অ্যান্সার বুঝতে হলে আমাদেরকে একটা গ্রিড বানাইতে হবে। দেখেন, সো আমি আপনাদেরকে একটা বেসিক ইনফরমেশন দিয়ে দিই, এগুলো মুখস্থ রাখবেন, হ্যাঁ, কারণ এটা সব জায়গায় সেম। সো বেসিক ইনফরমেশনটা কি? বেসিক ইনফরমেশন হচ্ছে, আমরা যখন ইউআই ডিজাইন করব, ক্যানভাসের সাইজ হয় 1920 বাই 1080। সো এখানে উইথ কোনটা বলেন তো? 1920। 1920 সবসময় মনে রাখবেন, সামনে যে ভ্যালু থাকে সেটা হচ্ছে উইথ হয়। সো 1920 বাই 1080 আমাদের ক্যানভাসের সাইজ হবে, মানে আমরা ইউআই ডিজাইন করব, ঠিক আছে? এর মধ্যে বুটস্ট্র্যাপের গ্রিড থাকে, হ্যাঁ, বুটস্ট্র্যাপের উইথ হয়। ধরেন গ্রিডের উইথ না লিখে আমরা বুটস্ট্র্যাপের উইথ লিখতেছি, ধরে নেন গ্রিডের উইথ, হ্যাঁ। তো বুটস্ট্র্যাপের গ্রিডের উইথ কত? আমরা যদি এই গেট বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে আসি এন্ড এখানটায় যদি আমরা যাই কন্টেইনারের ভিতরে, তাহলে দেখবেন এখানে আমাকে এক্সেল সাইজ বলতেছে 1140। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ, 1140 হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ, হ্যাঁ। সব কিন্তু পিক্সেলে হিসাব হবে, কারণ ওয়েবসাইট বা ওয়েব মিডিয়ার কাজ সব কিছু হয় পিক্সেলে হয়, এটা মাথায় রাখবেন, কিন্তু সব পিক্সেলে হয়। সো এটার বুটস্ট্র্যাপের গ্রিডের উইথ কত বলতেছে? 1140, ঠিক আছে? আগে ছিল আপনার 1170, এটাকে কমায় নিয়ে আসছে 1140। আচ্ছা, ধরেন রাখলাম 1140। এবারে আরেকটা জিনিস মুখস্থ রাখবেন, বুটস্ট্র্যাপের ভিতর কলাম থাকে, যেমন আমরা কলাম বানাইলাম না, কলাম থাকে হচ্ছে কয়টা? 12টা। প্রত্যেকটা কলামের ভিতরে কি থাকে? গাটার স্পেস থাকে। গাটার স্পেস মিন্স প্রত্যেকটা কলামের মাঝখানে এক একটা গ্যাপ, যেমন এই কলাম থেকে এই কলামের মাঝখানে গ্যাপ দেখেন, এটা থেকে এটার মাঝখানে গ্যাপ, এই গ্যাপ গুলাকে বলা হয় গাটার স্পেস। এই গাটার স্পেস হয় হচ্ছে 30 পিক্সেল। এই জিনিসগুলোকে মুখস্থ করে ফেলেন, এই চারটা ভ্যালু। টোটাল ক্যানভাসের উইথ বানাবো আমরা 1920 বাই 1080। বুটস্ট্র্যাপের উইথ হয়, ক্যানভাসের যে বুটস্ট্র্যাপের গ্রিডের উইথ, এটা হবে 1140, কলাম হবে 12টা, গাটার স্পেস হবে 30 পিক্সেল, ঠিক আছে? এগুলো মুখস্থ রাখবেন। তো আমরা এখন শুরু করি, ক্যানভাস বানাই, তাহলে বুঝে যাবেন। তারপরে আমি একটু আপনাদেরকে এখানে ক্লিয়ার আপ করে দিই, বুঝাই দিই কোনটাতে কি সাইজ দিচ্ছি আমরা। 1920 বাই 1080 কোনটা বলেন তো? এই মাথা থেকে এই মাথা ক্যানভাসের কত? 1920। আর এই মাথা থেকে এই মাথা কত আছে? 1080। 1140 তাহলে কোনটা বলেন? এই যে গ্রিড করা যে পোরশনটা, এটাই এখানে একটা, হ্যাঁ। এখান থেকে এখান পর্যন্ত। এটা হচ্ছে কত আছে? 1140। এর মধ্যে আছে এই যে 12টা কলাম, আমরা দেখতে পাচ্ছি এই যে 12টা কলাম আছে এরকম। আর গাটার স্পেস, এই যে মাঝখানের স্পেস গুলাকে আমরা বলতেছি গাটার স্পেস। বুঝে গেছেন কোনটাকে আমরা কি হিসাবে বলতেছিলাম? আচ্ছা, তাহলে এখন আমাকে একটা হিসাব বলেন তো, যদি এই হিসাব তাই হয় তাহলে এখানে কতটুকু স্পেস আমরা ছাড়ছি আর এই পাশে আমরা কতটুকু স্পেস ছাড়লাম? বুটস্ট্র্যাপের গ্রিড হবে মাঝখানে, মাঝখানে রাখতে হলে দুই পাশে সমান গ্যাপ ছাড়তে হবে আমাদেরকে, রাইট? তো দুই পাশে কতটুকু গ্যাপ ছাড়ছি হিসাবে বলতে পারবেন কেউ? এনিওয়ান? দেখেন, 80 মতো মনে হয়। দেখেন আমরা ক্যানভাস বানাইলে বুঝে যাবেন। আমি যদিও ফটোশপে বানাচ্ছি, আমরা কাজ করবো এক্সডি তে, মাথা ঘামায় না, আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য বানাচ্ছি। সো 1920 1080 হাইট উইথ নিছি, পিক্সেলে আছে, আর্টবোর্ডে টিক চিহ্ন থাকবে না। ক্যানভাস নিয়ে আমরা তৈরি করব, রেজোলিউশন হবে 72 পিপিআই, কারণ আমরা ওয়েব এলিমেন্টস বানাচ্ছি। সো 72 নিয়ে কাজ করব, প্রিন্ট হলে 300, আর কালার মোড হবে আরজিবি। ক্রিয়েট করলাম। এখন এখানে টোটাল আমরা ক্যানভাস পাই গেছি 1920 আর 1080, রাইট? উপরে নিচে মিলায়। এখানে হাইট, ওয়েবসাইটে হাইট কখনো ম্যাটার করে না,
কেন ম্যাটার করে না? কারণ হাইট বাড়তে কিংবা কমতে পারে। যেমন আপনি এখানটায় দেখেন, এই অ্যাপেলের ওয়েবসাইটের হাইট কিন্তু খুব বেশি একটা না, হ্যাঁ, বাট আপনি এটা দেখেন, এই যে কুডোস, এটা অনেক লম্বা অ্যাপেলের চেয়ে, দেখছেন অনেক বেশি লম্বা। তারপরে এই যে রাশেদ সাহেব বানাইছে, এটা দেখেন, এটারও হাইট কিন্তু আলাদা। সো হাইট কখনো ম্যাটার করে না, হাইট ডিপেন্ড করে কন্টেন্টের উপর। কন্টেন্ট যদি বাড়ে, সেকশন যদি বাড়ে, হাইট বাড়তে থাকবে। সো 1080 যে হাইট আছে, এটা আমাদের স্টার্টিং পয়েন্ট, এটা ম্যাটার করে না, এটা বাড়বে আর কন্টেন্ট যখন বাড়বে, ঠিক আছে। সো আমাদের ম্যাটার করে কোনটা? 1920, বা আমাদের যে উইথ, সেটা 1920 যে উইথ ম্যাটার করে, কারণ 1920 উইথ কখনো বাড়বে না। মানে ধরেন 1920 চলতে চলতে কখনো এটা বড় হয়ে যাবে না, এই 1920 থাকবে, এটা ফিক্স থাকে। এখন কোয়েশ্চেন হলো, আমরা 1920 1080 যে হাইট উইথটা নিলাম, কেন নিলাম এটা? আমরা তো 2000/2000 নিতে পারতাম, বা 4000/1080 নিতে পারতাম। আমরা কেন 1920/1080 নিছি, তো বলতে পারবেন? এটা একটা স্ক্রিন রেজুলেশন আর কি, স্ক্রিন সাইজ এর 1920, তাই 4000ও তো স্ক্রিন সাইজ হতে পারে, 2000ও স্ক্রিন সাইজ এটা হতে পারে। স্ট্যান্ডার্ড, 1920 টা স্ট্যান্ডার্ড মেবি। কেন স্ট্যান্ডার্ড হয়েছে? সেটা তো জানি না। আচ্ছা, 1920/1080 দেখবেন অ্যাপেলের, সরি অ্যাপেল বলছি, আরে আমার মাউস বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে কেন, কি সমস্যা? এই মাউসও গেছে। আমার একটা মাউস যদি আল্লাহর রাস্তায় 1 বছরের বেশি টিকে। দেখেন, সো ইউটিউবে যখন আপনারা ভিডিও দেখেন, ভিডিওর ওইখানে দেখবেন রেজলিউশন সেট করা যায় 720p, 1080p, 2K, 4K, দেখছেন না? সো 1080p আমরা বানাচ্ছি, 1080p হচ্ছে আলট্রা এইচডি, ঠিক আছে। আর 720p হচ্ছে এইচডি, নট ফুল এইচডি। 1080p হচ্ছে ফুল এইচডি। আর 2K রেজলিউশন যেগুলো, এগুলো 2000 পিক্সেলের উপরে হয়, আর 4K যেগুলো 4000 পিক্সেলের উপরে হয়, ঠিক আছে। তো এখন কোয়েশ্চেন হলো, ভাই আমরা আলট্রা এইচডি, এই রেজলিউশন হচ্ছে আলট্রা এইচডি রেজলিউশন, আমরা আলট্রা এইচডি রেজলিউশনে কেন বানাচ্ছি, বা এইচডি রেজলিউশনে আমরা কেন বানাচ্ছি? আমরা 2K 4K বানালে আরো ভালো না, আপডেটেড ভার্সন। এখন কোয়েশ্চেন হলো, 2K বা 4K মনিটর আপনাদের কার কার বাসায় আছে বলো তো? কার বাসায় 4K মনিটর আছে বা 2K আছে? 4K প্লে হয় এমন না, 4K মনিটর, অ্যাকচুয়ালি 4K মনিটর বা টিভি আছে কারো? 2K টিভি বা 4K টিভি আছে কারো? কারো বাসায় নাই? সবাই আমার মতো করি, আমার বাসায়ও নাই। তো এটাই হচ্ছে এর অ্যান্সার। এখন দেখেন, 2K বা 4K যদি আপনাদেরই বাসায় না থাকে, তাহলে সবার বাসায় নাই। তো যেহেতু সবার বাসায় নাই, আমি যদি ওই রেজলিউশনে বানাই, তো দেখা যাবে যে সবাই ওটাকে ভিউ করতে পারবে না। ছোট রেজলিউশনের মানুষ দেখবে কি বিশাল বড় একটা ওয়েবসাইট। তো এই জন্য কি করা হয়, এইচডি রেজলিউশনে বানানো হয়। যখন এইচডি রেজলিউশনে বানানো হয়, আপনার ফোন, আপনার মোবাইল, আপনার ল্যাপটপ, আপনার ডেস্কটপ, আপনার মনিটর সব এখন এইচডি। এখন ওই পুরান আমলের মনিটর ডেস্কটপ নাই, নাই বললেই চলে, সব এখন এইচডি মনিটর হয়ে গেছে, ঠিক আছে। তো এখন এইচডি হওয়ার কারণে এটাকে ধরা হয় আপনার স্ট্যান্ডার্ড সাইজ, যেটা বলতেছিলেন সেটাই। তো এটা এইচডি রেজলিউশনে আমরা বানাচ্ছি যাতে সবাই ইজিলি ভিজিবল করে। আরেকটা কোয়েশ্চেন করছিলাম না, যে দুই পাশে যে গ্যাপ দেওয়া হয়, আবার মাউস ডিসকানেক্ট হয়ে গেছে, যে দুই পাশে গ্যাপ দেওয়া হয়, এটা কেন দেয়া হচ্ছে? ওইটা দেয়া হয় হচ্ছে এই রেজলিউশনের কাহিনীর কারণে, ঠিক আছে। যে আপনার এই যে দুই পাশের গ্যাপটা ছাড়ে সব ওয়েবসাইটে, যদি রেজলিউশন বড় হয়, যেমন অ্যাপেলের ওয়েবসাইট যদি আপনি আরো বড় মনিটরে ওপেন করেন, তাহলে দেখবেন এই গ্যাপ আরো বড় হয়ে গেছে। আপনি যদি আরো ছোট মনিটরে অন করেন, তাহলে গ্যাপ কমে গেছে। এই গ্যাপটা দিছে কেন জানেন? ওই মনিটরের রেজলিউশনটা মেইনটেইন করার জন্য, রেসপন্সিভে যাতে ভেঙে ভুঙে না যায়। বুঝাইতে পারলাম এবার গ্যাপটা কেন ছাড়া হয় কন্টেনারের দুই পাশে? আচ্ছা, সো এখন পর্যন্ত তো সবাই ক্লিয়ার কি কি বললাম? না বুঝে থাকলে বলেন। সেটা কেন নিলাম না, আচ্ছা ওটারও অ্যান্সার দিচ্ছি আপনাকে। 1140 গ্রিডে আমরা বানাই গ্রিড। সো এখন আমার উইথ ম্যাটার করে, সো আমার উইথ হচ্ছে 1920। ভালো করে হিসাবটা বুঝেন, তাহলে কিন্তু একবারে বুঝে যাবেন। আর আমার মাঝখানে যে বুটস্ট্র্যাপের গ্রিড থাকবে, এটা কত? 1140। এখন দুই পাশে সমান গ্যাপ কিভাবে ছাড়বেন বলেন দেখি, এবার হিসাব বলতে পারেন নাকি? আর গ্যাপ ছাড়লেও কত ছাড়বো দুই পাশে, কিভাবে বার করবেন এটা বলেন?
360 করে, কেমনে 360 করে, তো অন্য হিসাব বলছেন, হ্যাঁ এটা 1920 থেকে 1140 মাইনাস করবেন, ঠিক আছে। তো আমরা কি করব, 1920 থেকে 1140 মাইনাস করে দিব, যেহেতু আমার গ্রিড 1140 আর 1920 হচ্ছে আমাদের টোটাল উইথ, 1140 মাইনাস করলাম, কত পাচ্ছি 780, মানে এই অংশটুকু আমার এক্সট্রা পড়ে আছে বাইরে, গ্রিডের বাইরে, এটাকে 2 দিয়ে ভাগ করে দিবেন, তাহলে পাবো 390। অর্থাৎ যদি 1140 এর গ্রিড ফলো করি, এদিকে রাখবো আমরা 390 আর এদিকে রাখবো আমরা 390, তাহলে আমার বুটস্ট্র্যাপের গ্রিডটা মাঝ বরাবর বসে যাবে, এটাই হবে গ্রিড। বুঝাতে পারছি? এই হিসাবটা কি বুঝতে পারছেন সবাই, কিভাবে বের করলাম এটা? একটু ক্লিয়ার করেন যে এটা সবাই বুঝছেন। সবাই কি হিসাব বুঝলেন? এটাই কিন্তু মেইন, এটা যদি বুঝেন যে কোনো ওয়েবসাইটে গ্রিড বানাতে পারবেন। আচ্ছা দেখেন, সো এই যে 1140 এর গ্রিড বলতেছি না, এটা কিন্তু দিস ইজ স্ট্যান্ডার্ড, এটা বুটস্ট্র্যাপ বলে এটা স্ট্যান্ডার্ড। বাট এমনও হইতে পারে আপনি 1140 নিয়ে কাজ করবেন না, আপনার মন চায় নাই, আপনি আরো বড় গ্রিড নিয়ে করবেন, করেন, কোনো সমস্যা নাই। 1140 নিয়ে করতে না মন চাইছে, আপনি 1170 নিয়ে করেন, 1170 দিয়ে করতে মন চায় না, 1240 নিয়ে করেন, 1280 নিয়ে করেন, 1200 নিয়ে করেন, 1300 নিয়ে করেন, 1400 নিয়ে করেন, ইট ডাজন্ট ম্যাটার, ঠিক আছে। কন্টেইনারে কত বড় আপনি গ্রিড সাইজ নিয়ে করবেন, এটা টোটালি ডিপেন্ড করে আপনার উপর। আপনার যদি মন চায় আপনি 1140 নিয়ে করেন, আপনার যদি মন চায় 1280 নিয়ে আপনি ইউআই বানান, কোনো সমস্যা নেই। খালি একটা জিনিস মাথায় রাখতে হবে আপনাদেরকে, এটা যাতে রাউন্ড ফিগার হয়। বুটস্ট্র্যাপের গ্রিড এখন 1142 নিতে পারবেন না, 1143 নিতে পারবেন না, তাহলে কিন্তু দুই পাশে ভাগ হবে না সমান ভাগে। ফ্র্যাকশন আনা যাবে না, ফ্র্যাকশন মানে পয়েন্টে আসা যাবে না, রাউন্ড ফিগার রাখতে হবে। এখন ওর কন্টেইনারের সাইজ বলছে 1140 আছে, 1320 আছে, আপনাকে যে 1140 1320 নিতে হবে এমনটা না, আপনি 1240 নিয়েও করতে পারেন। 1400 পর্যন্ত হচ্ছে আপনার ডাবল এক্সেল, আপনি 1400 নিয়ে করেন, কোনো সমস্যা নাই, ফুল উইথ হবে, বিশাল বড় হবে ওয়েবসাইট হোক। এটা পুরোটা ডিপেন্ড করে আপনার উপর, আপনি কত বড় গ্রিড নিয়ে কাজ করবেন, ঠিক আছে। সো আপনারা অনেক সময় দেখবেন আপনি 1140 এর গ্রিডে সবাইকে মিলাতে পারবেন না, কোনো ইউআই দেখবেন বানাইছে 1170 এ, কোনো ইউআই বানায় 1240, কোনো ইউআই বানায় 1280, সিট ক্যান ভ্যারি, যাই ভ্যারি করুক এই দুই পাশের স্পেসিং বার করতে পারবো আমরা যদি। এখন বলেন আপনারা দেখি, এখন আমার বুটস্ট্র্যাপের গ্রিড সে আমি নিচ্ছি 1280, তাহলে আমার দুই পাশে কত স্পেস হবে বলেন দেখি, হিসাব বলেন, দুই পাশে কত করে ছাড়বো, কি করতে হবে আমাদেরকে? 1920 থেকে মাইনাস করব কত, 1280, কত পাওয়া যায় 640, একে ডিভাইড করব 2 দিয়ে, তাহলে 320। লেফট এন্ড রাইটে আমরা পাবো হচ্ছে 320 করে রেখে দিব, আর গ্রিড থাকবে মাঝখানে, প্লাস আমাদের 1280 গ্রিড রেডি, বানানোর মধ্যে ইউআই কোনো সমস্যা নেই। বুঝাতে পারছি এই গ্রিডের হিসাবটা? সবাই কি ক্লিয়ার? ভালো করে বলেন, কারণ সবচেয়ে ক্রিটিক্যাল জিনিস এটাই। ওকে, দেখছেন আপনারা কত সহজে বুঝেন। আর আমরা যখন এটা করছি না, মানে আমাদের এটা বুঝতে বুঝতে দিন শেষ হয়ে, ইউআই ক্লাস শেষ হয়ে গেছে, গ্রিড কেন বানাইলাম আর কি হচ্ছে, এটা বুঝতে বুঝতে আমাদের ক্লাস শেষ হয়ে গেছে ইউআই। পরে যাই রিয়েলাইজ করছি আচ্ছা এই কাহিনী। দেখেন এখন আমরা ফটোশপে যদি গ্রিড বানাই, সে আপনি ফটোশপে ইউআই করতে পারেন, হ্যাঁ, তো যদি আপনি গ্রিড বানান কিভাবে বানাবেন, সিম্পলি ভিউতে যাবেন, ভিউ থেকে গাইডস, নিউ গাইড লেআউট, ঠিক আছে, গাইড নিউ গাইড লেআউট দিলাম, দেওয়ার পরে আপনাদের এখানটায় এইভাবে আসবে না, আপনাদের ধরেন অন্য কিছু আসতে পারে, অনেক কিছু আসতে পারে। সো আমরা এখানটায় গাইডটা বানাবো। সবার আগে কলাম কয়টা হবে বলেন, কলাম কত দিব? 12 কলাম, 12 দিলাম। কাটার স্পেস কত দিব? 30। আচ্ছা এবার আসেন মার্জিন মানে ওই যে গ্যাপ টপ বটমে হবে না লেফট রাইটে হবে? লেফট রাইটে হবে। কত করে দিব? যদি 1140 এর গ্রিড হয় আমরা কত বার করছিলাম? 390। লেফটে 390, রাইটে 390, দ্যাটস ইট, দিয়ে ওকে করে দিবেন, এই হয়ে গেল আপনার বুটস্ট্র্যাপের গ্রিড রেডি। এই হচ্ছে বুটস্ট্র্যাপের গ্রিড, আর কিছুই না। এখন আমরা যা ডিজাইন করবো এই ভিতরে করবো, এর বাইরে আর কিছু করবো না। আপনি যদি দেখেন অ্যাপেলের, আপনি দেখেন এখানে কন্টেন্ট সব ওই গ্রিডের ভিতরে, আপনি ভালো করে যদি নোটিস করেন, দেখেন এইটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন সব কন্টেন্ট এরকম একটা বক্সের মতো, দেখছেন এর ভিতরে সেম। আপনি যদি এই যে ওয়েবসাইটে যান, দেখেন সব সুন্দর একটা বক্সের এরিয়ার ভিতরে, দেখেন এর বাইরে কেউ যায় না,
এটাই হচ্ছে সেই গ্রিড। আর ডেভেলপমেন্টের ভাষায় বলে কন্টেইনার। এই যে ইনারটাও আছে দেখেন, এই যে একটা ভিতরে দেখছেন সমান এই কন্টেন্টের ভিতরে, এর বাইরে যায় না। এটাই হচ্ছে বুটস্ট্র্যাপের গ্রিড। বুঝাতে পারছি গ্রিড কেমনে বানাবেন, যদি ফটোশপে বানান আর কি। আমার শেখানো অনেক ভালো, হ্যাঁ থ্যাংক ইউ। আর এটার জন্য আমারও থ্যাংক ইউ দিতে হয়, কারণ আমি যার কাছ থেকে আমি যখন এই গ্রিড সিস্টেমটা শিখছি, দাঁড়ান এটা একটু অফ রেকর্ডে বলি, জিনিসটা অনেক সোজা। যদি আপনি একটু বুঝেন জিনিসটা অনেক সোজা, বাট যদি না বুঝেন আমার মতো এরকম মাসের পর মাস পার হয়ে যাবে, মাথায় কিছু ঢুকবে না গ্রিড কেন বানাইলাম আর কিভাবে বানাইলাম। এখন প্রশ্ন হয়ে গেল, গ্রিড তো বানাই নিছি, আচ্ছা তার আগে বলেন এতটুকু নিয়ে কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন আছে? এই গ্রিড বানানোর পর্যন্ত এই সাইজ কিভাবে নিলাম, কিভাবে গ্যাপ হইলো, কি হইলো, কোনো কোয়েশ্চেন আছে কারো? নাই, ওকে। এখন আমার কোয়েশ্চেন হলো আমি এই গ্রিডটা এত কষ্ট করে কেন বানালাম? রেসপন্সিভ করবে ডেভেলপার, তাতে আমার কি যায় আসে? আমি ডিজাইন করার কাজ আমি ডিজাইন করব। সো এই জিনিসটা হচ্ছে বেসিক্যালি আমরা যদি প্রিন্টের ভাষায় চিন্তা করি, এটা আমরা ওই যে সেফ জোন বলে চিনতাম না, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের সেফ জোন। ঠিক আছে, আমরা যা কিছু ডিজাইন করব চেষ্টা করব এর ভিতরে তৈরি করার, যা বানাবো এর ভিতরে বানাবো। ঠিক আছে, এর বাইরে আমরা যাব না। এখন এর ভিতরে কি কি থাকতে পারে? লেখা থাকতে পারে, ছবি থাকতে পারে, আপনার বাটনস থাকতে পারে, মেনু থাকতে পারে, হোয়াট এভার, যে কোনো কন্টেন্ট আমি এর ভিতরে রাখতে পারি। এর বাইরে কি যেতে পারে? ব্যাকগ্রাউন্ড ইমেজ, ছবি, শেপস, হ্যাঁ এগুলো বাইরে যেতে পারে। ঠিক আছে, ওই সেফ জোনের মতো। এই গ্রিডের বাইরে আপনি ছবি নিতে পারেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ নিতে পারেন, শেপ নিতে পারেন, ইলাস্ট্রেশন নিতে পারেন, হ্যাঁ। বাট গ্রিডের মধ্যে বাদ বাকি সব ইম্পর্টেন্ট কন্টেন্ট সব থাকবে কিসের ভিতর? গ্রিডের ভিতরে। এটা সবসময় মাথায় রাখবেন, কারণ আমরা কন্টেন্ট গ্রিডের ভিতর নিয়ে যাই, বাইরে নিয়ে যেতে পারবো না, তাহলে রেসপন্সিভ হয়ে যাবে ঝামেলা, ডেভেলপার মাথার চুল ছিঁড়বে তখন। আচ্ছা, এখন এইটা করলে আমাদের বেনিফিট কি অ্যাজ এ ডিজাইনার? আমাদের ওয়েবসাইট গুলো বিভিন্ন লেআউটে ভাগ করা হয়ে থাকে। এখন ধরে নেন আমি আমার ওয়েবসাইটটাকে দুইটা টুকরা করতে চাই, দুইটা লেআউট বা দুইটা বক্স বানাবো, তাহলে আমি কি করবো? ইজি হিসাব দেখেন, আমি এখান থেকে কয়টা কলাম আছে? 12টা। আমি নিব কয়টা কলাম? 6টা কলাম নিলাম, একটা বক্স বানাইলাম, এই বক্সটাকে কপি করে আবার সুন্দর করে আমি এখানে বসাই দিলাম। এই দেখেন আমার দুইটা বক্সে ওয়েবসাইটটা ভাগ হয়ে গেল দুইটা লেআউটে, প্লাস আমার এখানে স্পেসিংও পারফেক্ট, অ্যালাইনমেন্ট নিয়েও মাথা কামাইতে হবে না, কারণ অ্যালাইনমেন্ট অলরেডি এদিকে মিলে গেছে। দেখছেন? তার মানে আমি আমার ওয়েবসাইটটিকে মাল্টিপল ওয়েতে ভাগ করতে পারবো। আপনি চাইলে 2 করে ভাগ করতে পারেন, সরি 2 বলছি 6 করে দুইটা বক্স বানালাম। আমার যদি মন চায় আমি এইভাবেও করতে পারি, ধরেন 8টা নিলাম, আর এই পাশে আমি তখন কলাম নিব হচ্ছে 4টা, এইভাবেও আমি ভাগ করতে পারি। ঠিক আছে, আবার আমার যদি মন চায় আমি আরো কম করে ভাগ করতে পারি, ধরেন এরকম করে নিলাম, কয়টা নিছি? 1 2 3 4, 4টা করে নিলাম, তাহলে আমি কয়টা করে বক্স বানাইতে পারবো? এলিমেন্ট 3টা হবে এরকম, বুঝছেন? আমি 2 করে ভাগ করতে পারি, 6 করতে পারি, 8 4 করতে পারি, 10 2 করতে পারি, 7 5 করতে পারি। কত ভাগে আমার ওয়েবসাইটটাকে ভাগ করা যায়, দেখছেন? আপনি এই জিনিসটা কিন্তু রিয়েল লাইফেও দেখতে পারবেন, এই ভাগাভাগির হিসাবটা। যেমন এখানে যদি আসেন, এইখানে ভাগ করছে, এই জায়গায় দেখেন এই পাশে একটা, এই পাশে একটা, তাহলে কয়টা করে কলাম এরা ব্যবহার করছে? এই দুইটা বানানোর জন্য 2 ভাগ করছে। কয়টা করে কলাম নিছে? 6টা। এখানে কয়টা করে আছে দেখেন তো, কয় ভাগ করছে? প্রত্যেকটা অপশনে কয়টা করে কলাম আছে? কয়টা করে কলাম নিয়ে বানাইছে? 3টা না? 3টা করে। 3টা। আবার এখানেও নিচে 4টা। দেখছেন ভাগ করা কত সুবিধা লেআউটে? এখানে আবার 4টা আছে, সো 3টা করে কলাম নিয়ে বানাইছে। এখানে আবার 3টা সেকশন বানাইছে 4 কলাম নিয়ে। আমাদের লেআউট করা সুপার ইজি হয়ে যাবে। যেমন এই যে রাশেদ সাহেবের দেখি এখানে, এখানে বলেন তো কি হিসাবে বানাইছে এই জায়গাটায়? কয়টা কলাম নিছেন রাশেদ সাহেব? আইডিয়া করে বলেন, পারফেক্ট হতে হবে না। কি মনে হয় প্রত্যেকটা এই যে লেখার জন্য কয়টা কলাম, এই ছবির জন্য কয়টা কলাম, এই ছবির জন্য কয়টা কলাম আছে? বলেন দেখি। 4টা করে। দেখছেন? এখানে আবার 3 করে ভাগ করছে, দেখছেন? এইটা আবার পুরা কলামের মাঝখানে আছে, 8 কলাম বা 10 কলাম নিয়ে এখানটা আছে, দুই পাশে ভাগ। এটা 4টা করে দিতে 8টা কলাম নিয়ে আছে এই জায়গাটায়।
এই পাশে 2টা কলাম বাদ আছে, এই পাশে 2টা কলাম বাদ আছে। এইটা কেন করি আমরা? আমাদের লেআউট করতে ইজি হয়, দ্যাটস ইট। এই গ্রিডের আর আমাদের কোনো বেনিফিট দিবে না। এক হচ্ছে অ্যালাইনমেন্ট, দুই হচ্ছে লেআউট করা। বাট মেইন বেনিফিট এটার পাবে হচ্ছে যখন কোনো ডেভেলপার এটাকে রেসপন্সিভ করবে তখন। বুঝাতে পারছি বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেম? জি ভাই। কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন থাকলে ক্লিয়ার করে নেন, কারণ এইটা যদি না বুঝেন, মানে বিভিন্ন ওয়েবসাইটের গ্রিড সিস্টেম এক এক রকম। আমি আবারও বলতেছি, কেউ দেখবেন 1140 নিচে, কেউ 1170 নিচে, কেউ 1200 নিচে, কেউ 1240, এক একজন এক একটা নিয়ে বানাইতেই পারে। হ্যাঁ, তখন কিন্তু আপনি এই হিসাব না মিলাতে পারলে আপনার ইউআই ডিজাইন আপনি ওর মতো করে বানাতে পারবেন না। ও আরেক জায়গায় দেখবেন, যেমন আমি আপনাদেরকে দেখাই ভাই, গ্রিড আপনার কাছে বুঝলে আরো ইজি হয়ে যায় তো। হ্যাঁ, আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই এখানে, না উনি করে না, এটা এখানে আছে, কেউ করে নাই, এটা সব জায়গায় পাওয়া যায় না, সমস্যা হচ্ছে এইটা। এটাকে মোটামুটি দাঁড়ান, আমি একটা ওয়েবসাইট বেসিক্যালি আমি চাইলে দেখাইতে পারি আপনাকে, এটা খুঁজে পাবো কিনা। ও এটা আমার কাছে ডাউনলোড করা থাকতে পারে, দাঁড়ান। এর ভিতরে আছে কোথাও 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 নাই। এখানে একটা না একটাতে আছে, আমি জানি এটা কোনটা সেটাই খুঁজে পাচ্ছি না। এই যে এখানে আছে, এই যে লেটেস্ট নিউজ নামে একটা সেকশন করছে, রাইট? এখন এখানে কলাম কিন্তু এইখান থেকে এই পর্যন্ত গ্রিড, মানে বুটস্ট্র্যাপের গ্রিড দেখেন আপনি ভালো করে, যদি উপর থেকে নিচে দেখাই তাহলে বুঝবেন, এখান থেকে এতটুকু গ্রিডটা দেখেন সবকিছুর ভিতরে। ওকে, তাহলে এখন কোয়েশ্চেন হলো যে বাম পাশে, ডান পাশে যে একটা বার হয়ে গেছে না, এই পুরোটা, এই যে ডান সাইডে যে বার হইলো, তাহলে এটা কেন বার হয়ে গেল বলুন দেখি? এই সেকশনটাকে বলা হয়, এই সেকশনটাকে বলা হয় ফুল উইথ সেকশন। কিছু কিছু সেকশন পাবেন যেটার নাম হচ্ছে ফুল উইথ, FULL, ফুল উইথ। ফুল উইথ মিন্স আপনার পুরো স্ক্রিনের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত হবে। কিছু কিছু সেকশন, সবই ওয়েব দেখলেন না, আমি অনেকগুলো গাইডে ঘুটে একটাতে পাইছি, এরকম সব ওয়েবসাইটে সবাই দেয় না। হয়তো আপনার কোনো সেকশনে এরকম দেখতে পারে, নাও থাকতে পারে, থাকতে আবার এমনও ভাইবেন না যে শুধু গ্রিডের মধ্যেই সব হয়। এই জন্যই দেখালাম, গ্রিডের বাইরেও যেতে পারে, বাট সব সময় না। যদি ডিজাইনে থাকে, রেয়ার কেসে আপনার ভালো লাগে, আপনি ফুল উইথ বানাবেন A to Z। ইভেন আপনার এই যে মেনু বার, এই মেনু বার কিন্তু গ্রিডের বাইরে যেতে পারে। মানে লোগো একদম, অনেক ওয়েবসাইটে দেখবেন লোগো এই মাথায়, বাটন এই মাথায় যেতে পারে। মেনু বারের ওই স্বাধীনতা আছে যে গ্রিডের বাইরে যাওয়ার। হ্যাঁ, ফুল উইথ সেকশনের ওই স্বাধীনতা আছে যে আমি এই মাথা থেকে ওই মাথা যাবো স্ক্রিনের, এটা কোনো সমস্যা না। হ্যাঁ, স্লাইডার ফুল উইথ হয়, হ্যাঁ হয়, হতে পারে। তো এইগুলো আপনার ফুল উইথ হতে পারে। মেনু বারের স্বাধীনতা আছে, বিভিন্ন স্লাইডার সেকশনে হয়, তারপরে টেস্টিমোনিয়াল সেকশনস গুলোতে হয়, তারপরে এটাও কিন্তু আমরা ফুল উইথ দেখতে পাচ্ছি। দেখেন এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত হইতে পারে, বাট সব জায়গায় সব কেসে হয় না, রেয়ার কেসে এগুলো ব্যবহার করা হয়। তো মনে রাখবেন, ম্যাক্সিমাম জিনিস আপনার কন্টেন্ট এর ভিতর থাকবে বা এই গ্রিডের ভিতরে থাকে। ছবি, ব্যাকগ্রাউন্ড ইমেজ, শেপ টেপ থাকলে বাইরে যেতে পারে, মেনু বার গ্রিডের বাইরে যাইতে পারে। আর কিছু কিছু রেয়ার সেকশন যদি আপনার মন চায় আপনি ফুল উইথ বানাইতে চাইলে বানাইতে পারেন, বাট পুরো ওয়েবসাইট কখনো ফুল উইথ হয় না, এটা সব সময় মাথাতে রাখবেন। গেল, এরপরে আসেন হচ্ছে ইউআইএলএস। মোটামুটি আমরা শেষের দিকে চলে আসছি, ক্লাসের শেষের দিকে। দেখেন ইউআই এর মধ্যে বহুত এলিমেন্টস আছে। একটা ওয়েবসাইটের ভিতর ছোটখাটো অনেক এলিমেন্ট থাকে, ঠিক আছে? হ্যাঁ, এই এলিমেন্টস গুলাকে কি বলে আপনাকে বুঝতে হবে। যেমন এখানে সবাই বুঝবে না, এই দুইজনেই বুঝবে যারা ডেভেলপ ডিজাইনিং নিয়ে কাজ করতেছে, ওয়েব ডিজাইনিং নিয়ে। ক্যারোসেল কাকে বলে বলেন তো? ফারজানা আপু আর হচ্ছে রাশিদ সাহেব, বলেন ক্যারোসেল কোনটাকে বলে? এটা আপনাদের বলতে পারা উচিত। স্লাইডারকে বলে, ভেরি গুড। আর পেজিনেশন কোনটাকে বলে? পেজিনেশন কোনটাকে?
ওই যে ভাইয়া নিচে এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার জন্য 1 2 বা আইকন দেওয়া থাকে যে ওইটাকে পেজিনেশন বলে। ভেরি গুড। আর ব্রেড ক্রাম কাকে বলে বলেন? ব্রেড কাম হচ্ছে ওই যে বেশিরভাগ এটা পোস্টের ক্ষেত্রে দেখা যায়, একটা পোস্ট থেকে আরেকটা পোস্টে বা একটা পেজ থেকে আরেকটা পেজে হচ্ছে বলেন ব্রেড কাম। না না, হ্যাঁ, বলেন, পেজগুলোকে আপনার ইয়ে করার জন্য, যেমন হোমের আন্ডারে অ্যাবাউট আছে, তারপর আবার হ্যাঁ। হোমের আন্ডারে অন্যান্য পেজগুলো থাকে যে এটাই ব্রেড কাম। ভেরি গুড। বাহ, আপনারা তো ভালো বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করেন দেখি। সো ব্রেড ক্রাম যেগুলো বলতেছিলেন এগুলো হচ্ছে ওয়েব ইউআই এলিমেন্টস। হ্যাঁ, ওনাদেরকে যে কোয়েশ্চেনগুলো করছে এখানে আসলে পাবেন আপনি কম্পোনেন্টস এর ভিতরে। অনেক ছোটখাটো কম্পোনেন্টস আছে, যেমন এই যে একটু আগে বললাম না ক্যারোসেল। ক্যারোসেল কি, এখানে ক্লিক করবেন, ক্লিক করলে আপনাকে প্রথমে সংজ্ঞা দিবে স্লাইড শো কম্পোনেন্ট, তাহলে বুঝে যাবেন এটা একটা স্লাইড শো। আচ্ছা, নিচে আসলে আপনি এক্সাম্পল দেখতে পারবেন, এই যে আপনি যদি ক্লিক করেন এগুলা কাজ করে। সো আপনার এগুলা জাস্ট জানতে হবে অ্যাজ এ ইউআই ডিজাইনার। আপনি যদি ডিজাইন করতে চান, আপনাকে যদি কেউ আসে বলে যে আমার একটা ক্যারোসেল ডিজাইন করে দাও, তো আপনি কি করবেন? ক্যারোসেল জানি না, আপনাকে জানতে হবে ক্যারোসেল কি। এখন আপনি তো ওয়েব ডিজাইন করেন না, তো তাও আপনাকে জানতে হবে, কারণ আপনি ইউআই ডিজাইন করবেন ওয়েবসাইটের এলিমেন্টস। সেম ভাবে এই যে ড্রপ ডাউন আপনারা অলরেডি জানেন, এই যে উপর থেকে ক্লিক করলে ড্রপ ডাউন হয়, এই যে এগুলোকে বলে ড্রপ ডাউন। তারপরে যে পেজিনেশন, যেটা ওনাকে জিজ্ঞেস করছিলাম কই গেল, এই যে পেজিনেশন হচ্ছে এই যে এইগুলা নাম্বারিং থাকে না ওয়েবসাইট, এগুলা হচ্ছে গুগলে কোনো কিছু সার্চ করলে লাস্টের দিকে নাম্বার দিয়ে আসে, এগুলাকে হচ্ছে পেজিনেশন বলে। তারপরে আপনার যেটা বলতে হবে যে ব্রেড ক্রাম, ব্রেড ক্রামটা আমি এখানেও দেখাতে পারি লাইভে। ধরেন আমরা এখানে একটা কিছু খুঁজে বেড়াই, ধরেন ইলেকট্রনিক ডিভাইসের ভিতর, আমরা স্মার্টফোনের ভিতর রিয়েলমিতে আসলাম, ক্লিক করলাম, এইখানে দেখেন, দেখছেন ও আমাকে পাথ শো করতেছে। পাথ মানে আমি কোন দিক দিয়ে কই গেছি, ঠিক আছে? এই যে ওর পাথ, এইটা হচ্ছে কি বলে আরে ব্রেড ক্রাম, বুঝছেন? যে আপনি কোন দিক থেকে কোন দিকে যাচ্ছেন, এই ওয়ে বা এই রাস্তাটাকে আমরা বলি হচ্ছে পাথ। ওয়েবসাইট এই আপনার কম্পিউটারের ভাষায় বলা হয় পাথ। যেমন আপনি যদি এখানটায় আসেন, ধরেন আমরা নিউ ফোল্ডারের ভিতর ব্রোশিওর গিগের ভিতর এই ফোল্ডারে গেলাম, এই যে উপরে যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় পাথ। আপনি কই থেকে কই যাচ্ছেন, এটাই হচ্ছে ওয়েবসাইটে থাকলে হয়ে যায় ব্রেড ক্রাম। তো এই জিনিসগুলো আপনাকে জানতে হবে, আপনি ডিজাইন করেন চাই না করেন আপনাকে জানতে হবে। এটার স্লাইডার আছে, আচ্ছা দেখি। তো আপনার কি করতে হবে, এই জিনিসগুলো জানতে হবে। কেন? আপনি যখন ডিজাইন করবেন আপনাকে যদি এই কন্টেন্ট গুলো কেউ বলে, আপনি তো খুঁজে পাবেন না ব্রেড ক্রাম কি, পেজিনেশন কি, হ্যাঁ, তারপর অ্যাকর্ডিয়ান কি, এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। অ্যাকর্ডিয়ানটা যেটা বললাম দেখাই দিই। অ্যাকর্ডিয়ান হচ্ছে বিল্ড ভার্টিক্যালি কোলাপসিং অ্যাকর্ডিয়ান। ভার্টিক্যালি কোলাপসিং মানে কি? লম্বি ভাবে কোলাপস করবে। এটা কি জিনিস? এই দেখেন, এইটা, এই জিনিসটাকে বলা হয় অ্যাকর্ডিয়ান, ঠিক আছে? আমি যদি এটাকে না জানতাম আমরা বলতাম এই ড্রপ ডাউন। আসলে ড্রপ ডাউন কিন্তু এটা না, এটা হচ্ছে আপনি গুগলে কোনো প্রশ্ন উত্তর করলে তখন এই ড্রপ ডাউন গুলো আসে, মানে অ্যাকর্ডিয়ান আসে। গুগলে কোনো কোয়েশ্চেন করলে দেখবেন। এই যে স্লাইডার আছে, গুড। আচ্ছা, সো এই যে কম্পোনেন্টস গুলো, এগুলো আপনাদেরকে নিজে থেকে পড়তে হবে। এগুলো আমি এক এক করে বোঝানোর কিছু নাই। আপনারা ডেইলি এখানটা আসবেন, একদিনে সব মুখস্থ করার দরকার নেই। ডেইলি আসবেন, 3-4টা করে দেখবেন, চলে যাবেন, মুখস্থ করার দরকার নেই। অ্যাকর্ডিয়ান, আচ্ছা অ্যাকর্ডিয়ান হচ্ছে ভার্টিক্যালি কোলাপস করে কি, এটা 2 দিন যদি আপনি দেখেন এমনি মুখস্থ হয়ে যাবে অ্যাকর্ডিয়ান কি। ব্রেড ক্রাম 2 দিন দেখলে মুখস্থ হয়ে যাবে ব্রেড ক্রাম কি। এখানেও দেখাইছে, দেখেন হোম থেকে লাইব্রেরি, লাইব্রেরি থেকে ডেটা, পাথ, এই পাথটাকে বলা হয় ব্রেড ক্রাম। সো এখানে আপনি 2-3 বার করে ডেইলি আসবেন, 2-3টা-4টা করে দেখবেন, চলে যাবেন, 2-3টা-4টা করে দেখবেন, আপনি মুখস্থ হয়ে যাবে। এই এলিমেন্ট গুলো আপনাকে মুখস্থ রাখতে হবে, কারণ কে কখন কি বলবে আপনি খুঁজে বেড়াবেন পরে কোনটাকে কি বলে। আমার মাউসটা ধরে আমি আছাড় মারবো এখন। আচ্ছা, এবারে আসেন ডাইরেক্ট ডিজাইনের মধ্যে। এখানেও কিছু কম্পোনেন্টস আমরা পাবো, যেমন এখানে এই যে এখানে। তো এখানে আমি মাউস নিয়ে গেলে দেখেন এরিয়াটা ব্লু হয়ে হাইলাইট হচ্ছে, প্লাস অ্যানিমেশন হচ্ছে, ও ঘুরতেছে, যদিও অ্যানিমেশন আমার পছন্দ হয় নাই, যাই হোক। সো এই যে আপনার মাউস নিয়ে গেলে একটা এফেক্টস ক্রিয়েট হচ্ছে না, এটা কি এফেক্টস বলে বলেন দেখি? হোভার ইফেক্ট। হোভার এফেক্ট বলে। এই হোভার এফেক্টটা কি জিনিস? হোভার এফেক্ট হচ্ছে আপনি যখন কোনো কিছুর উপর মাউস নিয়ে যাবেন,
ওটা যেটা এনিমেট হবে বা অ্যানিমেশন হবে এটাকে বলা হয় হোভার এফেক্ট। এটা আমাদের ডিজাইনে দেখা দিতে হবে। এখন আমরা যখন ইউআই করব, ফটোশপে করেন বা এক্সিতে করেন বা হোয়াটএভার যে কোনো সফটওয়্যারে আপনি করেন, আপনি কিন্তু এটা এরকম করে দেখাতে পারবেন না অ্যানিমেশন হচ্ছে। সো আপনাকে কি করতে হবে জানেন? আমি এখানে একটা আইডিয়া, ওই যে ডিজাইনটা লাগতো বন্ধ করে দিচ্ছি। এইটা এটার চাইতে এইখানে পাওয়া যাবে আই থিঙ্ক ওভার ওই এসে এই যে যখন আপনি ইউআই ডিজাইন করবেন এখানে দেখেন 6টা সেকশন কিন্তু সেম, মানে 6টা এলিমেন্ট কিন্তু সিমিলার, রিপিটেড হয়। দেখেন সবগুলোই সেম যেভাবে বানানো, একটা অড। এটা অড করে দেওয়ার রিজন হচ্ছে এইটাই হচ্ছে হোভার এফেক্ট। ডেভেলপার বা ডিজাইনারকে বুঝায় দেয়া যে মাউস নিয়ে গেলে আমার কালার কি হবে, লেখা কিরকম হবে, বাটনটা কিরকম ভাবে চেঞ্জ হবে, একটাকে অড করে দিতে হয় ইউআই ডিজাইনে। অড করে দিলে ডেভেলপার আপনিই বুঝে যাবে এইটাতে যদি এরকম হয় বাদ বাকিগুলোতে সেম অ্যানিমেশনও দিয়ে দিবে। ঠিক আছে? নরমালি থাকবে এরকম সাদা ব্যাকগ্রাউন্ডে, মাউস নিয়ে গেলে হয়ে যাবে কমলা ব্যাকগ্রাউন্ড, সাদা লেখা। বুঝছেন? এইটাকে বলা হয় হোভার এফেক্ট। এটা আপনার ওই সেকশনে থাকতে পারে, বাটনস এর উপর থাকতে পারে, বাটনের উপর এখানে দেয়া নাই, এই যে এই জায়গায় আছে দেখেন, এটা সিলেক্টেড আছে, সো এটা আপনার লাল হয়ে আছে বা কমলা হয়ে আছে, বাদ বাকিগুলো সাদা। সো এটা হচ্ছে বাটনের উপরে। তারপরে এইখানে দেখেন এই বাটনটাতে সাদা, এটাতে কমলা, তার মানে এটা আবার সাদা। তো দুইটা যেহেতু সাদা তার মানে হচ্ছে নরমালি থাকবে সাদা, যেটা কমলা এটা হচ্ছে হোভার এফেক্ট, অর্থাৎ মাউস দিয়ে গেলে কমলা হয়ে যাবে। বুঝছেন সবাই হোভার এফেক্টটা কি? এখানেও সেম। বুঝাতে পারছি? আর আমরা যেহেতু কোড করে দেখাতে পারবো না, আমাদের একটাকে অড করে বুঝাই দিতে হবে ডেভেলপারকে যে এইটা এখানে এরকম হবে। আর যদি আপনি এরকম কিছুই না করে ব্ল্যাঙ্ক রেখে দেন তখন কি করবে জানেন? ডেভেলপারের ইচ্ছা মতো একটা ওভার এফেক্ট বসায় দিয়ে ওটাকে করে দিবে। হ্যাঁ, ব্ল্যাঙ্ক রেখে দিলে। এটা গেল ওভার এফেক্ট। এখন আসেন ইউআই ডিজাইনের বেসিক্স গুলো নিয়ে আমরা কথা বলি। ইউআই ডিজাইন কই গেল ওটা? হ্যাঁ, ইউআই ডিজাইন বেসিক্যালি জিনিসটা হচ্ছে খুবই সিম্পল অ্যান্ড সাটল হয়, কোনো ক্রিটিক্যাল কোনো কিছু পাবেন না। ইউআই ডিজাইন আপনার ফ্লায়ার বা ব্রোশিওরের মতো এত এফেক্টস হাবি জাবি ভুগিচুগি করে তৈরি করে না, সিম্পল ওয়েতে তৈরি করে। যেমন এই ইউআইটাই দেখেন, এখানে কোনো মানে আহামরি এফেক্টস, শ্যাডো, নিয়ন গ্লো, এই সেই ড্রপ শ্যাডো, মপ শ্যাডো, হাবি জাবি এত কিছু কিন্তু নাই। দেখেন খুবই সিম্পল। কঠিন লাগতেছে দেখে? এমন কোন শেপ যেটা দেখে আপনি ভয় পাচ্ছেন বা পারবেন না, জীবনে করেন নাই, আছে কিছু? নাই। সো এইগুলা হচ্ছে আপনার ইউআই ডিজাইনের প্রথম রুল। সহজ, সিম্পল হতে হবে অ্যান্ড ক্লিন হতে হবে, হিজিবিজি হবে না। সেকেন্ডলি, ইউআই ডিজাইন হয় আপনার মিলিটারি ডিসিপ্লিন। মিলিটারি ডিসিপ্লিন আমি বলি, হ্যাঁ কেন আমি বলি? কারণ মিলিটারি যেমন 19 মানে 19, 20 মানে 20, ওরা কোনো কিছু এদিক ওদিক করে না। সেম থিং এখানে। আপনি এখানে যেই ফন্ট ব্যবহার করতেছেন, যেই কালার ব্যবহার করতেছেন, যেই স্টাইল ফলো করতেছেন, ওইটাই আপনাকে পুরো ডিজাইনে ফলো করতে হবে। এবং এরকম যদি 1000 পেজ থেকে 1000 পেজে সেম হতে হবে, কোনোটাতে কম বেশি করা যাবে না। যেমন দেখেন এই সেকশনটার টাইটেল আর যে হেডিংটা, এটা দেখেন যেভাবে আছে, যেই ফন্টে আছে, যেই কালারে আছে, যেই স্পেসিং এ আছে, নিচের সেকশনেরটাও দেখেন সেম ভাবে আছে। আরেকটাতে যাই দেখি, এখানেও দেখেন সেম সাইজ ফন্ট, দেখছেন? এখানে সেম। ঠিক? এরা কিন্তু ওই যে মিলিটারি ডিসিপ্লিন বললাম না, একদম পয়েন্ট টু পয়েন্ট পারফেক্ট হতে হবে। এমন হবে না যে এখানে দিলাম 18 পয়েন্ট, এখানে আসলো 18.5, এখানে হয়ে গেল 19, এখানে আবার 17.5, এরকম করা যাবে না। এই জায়গায় দিলেন একদম কালো, নিচে আসে দিলেন একটু কুচকুচা কালো, একটু ফেডেড কালো, এগুলাও করা যাবে না। এক্সাক্ট হতে হবে, কালার, ফন্ট, লাইন হাইট, স্পেসিং সব হইতে হবে প্রিসাইজ। ঠিক আছে? এরপরে কালারের কথা আসি। ইউআই ডিজাইনের ম্যাক্সিমাম কালার দেখবেন সিঙ্গেল থেকে ডবল হয়, এর চেয়ে বেশি হয় না। ইউআই ডিজাইন গুলা বা কোনো ওয়েবসাইট যদি আপনি বানান, কখনো রঙ্গিলা হয় না, কালারফুল হয় না, সিম্পল এক কালারে বা দুই কালারে হয়। আপনি দেখেন ফেসবুক দেখেন, নাম করা ওয়েবসাইট দেখেন, ফেসবুক দেখেন, আপনি ইউটিউব দেখেন, আপনি যে কোনো নাম করা ওয়েবসাইট দেখেন, গুগলে এই অ্যাপেলে আসেন, অ্যাপেল সাদা কালো থিমের উপর, ব্ল্যাক এন্ড হোয়াইট। সো ওয়েব ইউআই গুলো সবসময় 1 থেকে 2 কালারের বেশি যায় না, 2 কালারও রেয়ার কেসে যায়, 1 কালারে থাকে, দেখতে ভালো লাগে থিম কালারটা। ঠিক আছে? আচ্ছা,
এরপরে হচ্ছে স্পেসিং গুলা। স্পেসিং গুলা কিরকম? প্রথম স্পেসিং হচ্ছে লেখার কন্টেন্টের স্পেসিং, লাইন হাইট, এগুলোর সবগুলোর সেম হইতে হবে, ঠিক আছে। এরপরে হচ্ছে সেকশনের স্পেসিং। সেকশনের স্পেসিংটা কিরকম? ধরেন এই সেকশনের বেলায় আসি আমরা। এই সেকশনটা শুরু হয়েছে এই জায়গা থেকে, প্রাইসিং অ্যাকশন থেকে শুরু হয়েছে, প্রাইসিং অ্যাকশন শেষ হয়ে গেছে এই যে এই দাগটাতে, এই বাটনে আসে বা এই স্লাইডারের যে বাটন এখানে। এখন এই সেকশনটা শুরু হওয়ার সময় একটা গ্যাপ ছাড়বে, শেষ হওয়ার সময় আরেকটা গ্যাপ ছাড়ছে, দেখছেন? আবার আরেকটা সেকশন শুরু হওয়ার সময় গ্যাপ রাখতে হবে, আবার ওটা যখন শেষ হবে তার নিচে গ্যাপ রাখবেন, তারপর আবার একটা শুরু হবে, গ্যাপ রাখতে হবে, এখানে একটা গ্যাপ রাখতে হবে। বুঝাতে পারলাম? সো প্রত্যেকটা সেকশনের শুরুতে এবং শেষে আপনাকে সিমিলার গ্যাপ বা স্পেসিং ক্রিয়েট করতে হবে। তাইলে কি হবে? ডিজাইনটা সবগুলা সুন্দর সমান স্পেসিং এ হবে। যেমন ধরে নেন আমি যদি এখানে 100 পিক্সেল ছাড়ি, নিচেও আসে 100 পিক্সেল ছাড়তে হবে। এই সেকশনটা যখন শেষ হয়ে যাবে, নতুন সেকশন যখন শুরু হবে, এখানে কিন্তু 100 পিক্সেল ছেড়ে দিছে, ধরেন 100 পিক্সেল ছেড়ে দিয়ে তারপর শুরু করছে, দেখেন আবার এই যখন শেষ হয়েছে 100 ছাড়ছে, আবার আরেকটা শুরু হওয়ার উপরে ধরে নেন 100 ছাড়ছে। বুঝলেন? তার মানে সেকশন শুরুতে এবং শেষে 100 পিক্সেল করে ছাড়তে হবে প্রত্যেকটা সেকশনে, নাইলে আপনার একটা সেকশন আরেকটা সেকশনের দেখবেন কোনোটা চলে আসবে কাছে, কোনোটা চলে যাবে দূরে। বুঝতে পারলাম? এগুলোকে বলা হয় সেকশন স্পেসিং। এই জিনিসগুলো প্রিসাইজ হইতে হবে। কোন সেকশনে ধরেন আপনি দিলেন 100 পিক্সেল ছাড়ছেন উপরে নিচে, তারপরের সেকশনে 150 পিক্সেল করে ছাড়ছেন, তখন কিন্তু বাজে লাগবে। একটা সেকশন আরেকটা সেকশন থেকে দূরে চলে যাবে, তারপরেরটাতে আবার 100 ছাড়বেন, তখন আবার ওটা কাছে চলে আসবে। তো এই ওয়েবসাইটে যদি সেকশনগুলো কাছে দূরে হয়, দেখতে লাগবে বাজে। এই জন্য প্রত্যেকটা সেকশনের স্পেসিং হ্যাজ টু বি পারফেক্ট। হ্যাঁ, বুঝাইতে পারছি এই জিনিসগুলা? ইউআই ডিজাইন কি কঠিন মনে হচ্ছে আপনাদের কাছে ডিজাইনটা দেখার পরে? বলুন দেখি, কঠিন লাগে খুব? না ভাইয়া সহজ, আরো মানে একই রকম হলে তো আরো সহজ হবে। ডিজাইন কয়েক গুলা রকম। একই রকম, এই জন্য সোজা। ও আরেকটা একই রকম থেকেও মনে পড়ছে, ইউআই ডিজাইন হয় রিপিটেটিভ। এটা সবসময় মনে রাখবেন, ইউআই ডিজাইন হয় রিপিটেটিভ। এটা আরেকটা বড় সুবিধা। রিপিটেটিভ বলতে আপনি দেখেন এখানে প্রত্যেকটা সেকশন, আমরা সব সেকশন না, ম্যাক্সিমাম সেকশন রিপিটেটিভ হয়। যেমন এই সেকশনে আসে, যেমন আমি যদি প্রথম সেকশনটাতে নোটিস করি, প্রথম বক্সটাতে কি বানাইছে? ছবি, তার উপরে একটা লেখা, তার নিচে এই যে লেখাটাকে আইকন টাইকন আছে, ঠিক আছে। এর পরের গুলো দেখেন সেম, খালি ছবি আলাদা, লেখা আলাদা, নাম আলাদা, দেখছেন? সবগুলো সেম স্টাইলে বানানো, সেম স্পেসিং, সেম। নিচে আসেন, এখানে দেখেন উপরে ছবি, নিচে লেখা, সাদা বক্সের ভিতরে এখানে একটা আইকন, সবগুলোতে সেম, কোনো কিছু অর্ডার, খালি প্রত্যেকটাতে যায় কি হয়ে যাচ্ছে? ছবি চেঞ্জ হয়ে যাচ্ছে, লেখা চেঞ্জ হয়ে যাচ্ছে, ছবি চেঞ্জ হয়ে যাচ্ছে, লেখা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই জন্য ইউআই ডিজাইনকে বলা হয় রিপিটেটিভ ডিজাইন। এই সেকশন দেখেন সেম, এটা দেখেন সেম, খালি আইকন পাল্টাবে, লেখা পাল্টাবে। সো এইগুলো হচ্ছে রিপিটেটিভ। এই একটা বাটন যদি আপনি এই কি বলে আপনার ড্রপ ডাউন যদি বানান, বাদ বাকিগুলো হয়ে যাবে আমাদের রেডি। এই দেখেন ইউআই ডিজাইন হয় রিপিটেটিভ, এটা হচ্ছে সুবিধা। এখানেও রিপিটেড দেখেন, এটাও সেম, এইটা আলাদা। সো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এইটার কারণে ইউআই ডিজাইন করা সোজা, কিন্তু সমস্যা একটাই, কি বলেন তো? দেখছেন জিনিসটা কত লম্বা? ওয়েবসাইট অবভিয়াসলি কি হবে? লম্বাই তো হবে, তাই না? কারণ আপনি তো ওয়েবসাইট স্ক্রল করবেন। এই যে এইটাও শেষ হয়ে যাবে, তাই? আচ্ছা, হোক, আমাদের আর একটুখানি বাকি আছে। সো আমরা যখন ইউআই ডিজাইন বানাবো, ওইটা লম্বা হবে, এইটাই হচ্ছে টাইম। যেহেতু লম্বা হয়, আপনার কাজে একটু টাইম লাগবে বেশি, বাট ডিজাইন করা ইজি। বলেন এখন পর্যন্ত যা যা বললাম বুঝতে পারছেন সবাই? কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন আছে? Anyone? নাই? আচ্ছা, এরপরে হচ্ছে সফটওয়্যার। আচ্ছা, সফটওয়্যার নিয়ে যদি আমি এখন বলতে পারবো, সমস্যা নাই। দেখি কতক্ষণ আমাকে ব্যাকআপ দেয়। সফটওয়্যারও তো একটা পেইনফুল এক্সিট সফটওয়্যার। দেখেন আমি এই লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব, সফটওয়্যারের লিঙ্কও আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি। এক্সিটা ইনস্টল করবেন। এক্সি ইনস্টল করা আমি আগে একটু বুঝাই দিই, নাহলে পারবেন না। সো ফাইল সিআরএ যে আমরা পাবো, এক্সি পাওয়া যাবো ফাইল সিআরএ, এইটা, এই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব। এই লিঙ্ক থেকে আপনারা সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন। বাট মনে রাখবেন এই জায়গায় ডাউনলোড করার সময় একটু সাবধান। আমি কি বলতেছি,
একটু মনোযোগ দিয়ে দেখেন কি বলতেছি, মনোযোগ দিয়ে শোনেন। 15 মিনিট চলবে তো, 15 মিনিটে হয়ে যাবে আমাদের। সো এটা হচ্ছে আমাদের ফাইল সিয়ার এর ওয়েবসাইট। এখানে আসবে, আরে আমার মাউসের কি যে হইলো, আচ্ছা। সো এই ওয়েবসাইটে আসবেন, এখানে এসে ফাইলটাকে ডাউনলোড করব আমরা। নিচে আসে এইখান থেকে এই ভার্সনটা ডাউনলোড করবেন, 56.1.12 এই ভার্সনটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার আগে আমি একটা রিকোয়ারমেন্ট আপনাদেরকে দেখা দিচ্ছি, ভালো করে দেখে রাখেন। অ্যাডোব এক্সডি রিকোয়ারমেন্ট। আপনাদের কেউ ম্যাকবুক চালান? ম্যাকবুক, অ্যাপেল আছেন? তাড়াতাড়ি বলেন। অ্যাপেল ম্যাকবুক চালানো পাবলিক আছেন? না নাই। তাহলে দেখেন, অ্যাপেল নিয়ে মাথা খারাপ করে লাভ নেই। উইন্ডোজ, এই রিকোয়ারমেন্ট যদি না মিলে এক্সি ইনস্টল হবে না, আগেই বলে দিচ্ছি আমি। রিকোয়ারমেন্ট ভালো মতো চেক করে নেবেন আপনার উইন্ডোজের জন্য। তো এখানটায় আপনার স্ক্রিনশট তুলে আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি গ্রুপে। উইন্ডোজ অপারেটিং সিস্টেম 10 64 বিট হতে হবে। উইন্ডোজ 10 64 বিট হতে হবে, 1909 ভার্সনের পরে হইতে হবে। মানে এক কথায় আপনার উইন্ডোজ 10 64 বিট আপডেটেড ভার্সন হইতে হবে। পুরানো ভার্সন উইন্ডোজ 10 না হয়ে যদি উইন্ডোজ 8, 8.1, 7, এক্সপি এগুলা হয় চলবে না। উইন্ডোজ 10 64 বিট হতে হবে, 32 বিটে সাপোর্ট করবে না। ঠিক আছে? আরেকটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট, 4 জিবি র্যামে চলবে। এইটা মিনিমাম ডিরেক্ট 3D DDI ফিচার সেট 10। এটা হচ্ছে আপনার কম্পিউটারের বিল্ট ইন যে মাদারবোর্ডের গ্রাফিক্স ড্রাইভার, সেইটা। এই গ্রাফিক্স ড্রাইভার আপনার বিল্ট ইন সেট 10 হইতে হবে, মিনিমাম 10 হইতে হবে। 10-এর উপরে হইলে চলবে, যদি 9 হয় চলবে না, আপনার কম্পিউটারে এটা সাপোর্ট করবে না। এই গ্রাফিক্স ড্রাইভার চেক করবেন কেমনে আর এই ভার্সন চেক করবেন কেমনে আমি দেখা দিচ্ছি। এই এখানে একটা কথা লেখা দেখবেন, DX Diag। এটারে কপি করবেন, এখান থেকে সার্চ করবেন আপনি, এসে রান RUN, এটা সার্চ করার পর ওই DX Diag-টাকে কপি পেস্ট করে দিয়ে ওকে করবেন। ওকে করে দিলে আপনার সামনে একটা প্যানেল আসবে, এখানে দেখবেন এই প্যানেল। এই প্যানেলে যদি আপনি যান, এই প্যানেলটা আপনি যে কোনো কম্পিউটারে আপনি A to Z আপনার সব নাড়িভুড়িগুলো এগুলো পাবেন। এখানটায় আসলে আপনি পাবেন এই যে আমার ডেস্কটপ, এই যে এখানেই পাবেন অপারেটিং সিস্টেম উইন্ডোজ 11 সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ 64 বিট, দেখছেন? আর ভার্সন আমার দেখাই দিয়েছে, এই যে দেখেন। সো আপনি এখানে পুরো আপনার কম্পিউটারের ভার্সন চেক করে নিতে পারবেন। উইন্ডোজ 10 64 বিট হইতে হবে, 11 হলেও চলবে, কোনো সমস্যা নাই। এরপরে এখান থেকে আপনি পাবেন ডিসপ্লে সেটিং। আপনার যদি গ্রাফিক্স ড্রাইভার থাকে তাহলে 2টা ডিসপ্লে পাবেন, যদি গ্রাফিক্স না থাকে, গ্রাফিক্স কার্ড না থাকে, তাহলে একটা পাবেন। ডিসপ্লেতে আসবেন, আসার পরে ডান পাশে যাবেন, এটা হচ্ছে আমার AMD Radeon যেটা প্রসেসরের গ্রাফিক্স। এখানে আসলে আপনি দেখবেন এই যে ডিরেক্ট 3D DDI, ডান সাইডে দেখবেন লেখা আছে 12। আপনার এটা 10 হইতে হবে মিনিমাম, তাইলে সাপোর্ট করবে। 11 হলেও চলবে, 12 হলেও চলবে, 9 হলে চলবে না। আরেকটা গ্রাফিক্স ড্রাইভার, আমার গ্রাফিক্স কার্ড যেটা আছে NVIDIA RTX 2060, এখানে যদি আপনি আসেন গ্রাফিক্স ড্রাইভারে ডিরেক্ট 3D DDI ফিচার আছে 12। সো আপনি এখান থেকে আপনার ডিসপ্লেতে আসে আপনার 3D DDI ফিচারটা চেক করে নেবেন 10-এর উপরে আছে কিনা, আর এখানে আসে চেক করবেন যে আপনার উইন্ডোজ 10 64 বিট ভার্সনটা আপডেট আছে কিনা। এই দুইটা ঠিক থাকলে আপনার কম্পিউটারে এক্সি চলবে, নাহলে চলবে না। যদি আপনার 3D DDI ফিচার অর্থাৎ এইটা না মিলে, এটার সলভ করার কোনো সলিউশন নাই। এটাকে আপডেট করলে, উইন্ডোজ আপডেট করলে ঠিক হয়ে যাবে, বাট এইটাকে আপডেট বা সলভ করার কোনো ওয়ে নাই। যদি 3D DDI ফিচার না মিলে, তাহলে আপনাকে কম্পিউটার আপডেট করতে হবে, মানে কম্পিউটার কিনতে হবে বা চেঞ্জ করতে হবে, মাদারবোর্ড চেঞ্জ করতে হবে, প্রসেসর চেঞ্জ করতে হবে। ঠিক আছে? তাছাড়া এই 3D DDI ফিচারের কোনো সলিউশন নাই। আই হোপ হবে আপনাদের কম্পিউটার, যদি আদিকালের না হয় তাহলে সাপোর্ট করবে উইদাউট এনি ইস্যু। যদি অনেক পুরানো হয়, ইন্টেল কোর 2 ডুও, ইন্টেল সেলেরন, ইন্টেল প্যান্টিয়াম 4, এগুলোর নাম শুনছেন? যদি এইগুলো হয় তাহলে সাপোর্ট করবে না। এগুলো আমাদের মানে আমি আগে চালাইছি অনেক বাচ্চাকালের কম্পিউটার, এগুলো তো ওইগুলোতে সাপোর্ট করবে না এক্সি। বাদ বাকি নতুন হলে চলবে, কোনো সমস্যা নাই। তো এখান থেকে আপনারা মাস্ট বি এখান থেকে এই ফাইলটাতে ক্লিক করে ডাউনলোড করবেন। বাদ বাকি যে অ্যাডভার্টাইজ আছে কোথাও ক্লিক করবেন না, তাহলে কিন্তু ভাইরাস ডাউনলোড হয়ে যাবে। আমি আগেই ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, এগুলাতে এই ওয়েবসাইটে ভাইরাস আছে অনেক। তো সাবধানে ডাউনলোড করবেন, জাস্ট এই বাটনে ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে জিপ ফাইল। জিপ ফাইলটা ডাউনলোড করার পরে এক্সট্রাক্ট করবেন না, ভালো করে শুনেন। ওটাকে ডাউনলোড করার পরে এক্সট্রাক্ট করবেন না। আপনার যদি কম্পিউটারে অ্যান্টিভাইরাস থাকে সেটাকে আপনি ডিসেবল করে দিবেন। যদি না থাকে আপনার কম্পিউটারে, অবভিয়াসলি আপনি একটা জিনিস পাবেন, সেটা হচ্ছে ডিফেন্ডার, এই যেটা, ঠিক আছে? এইটা পাবেন যদি অ্যান্টিভাইরাস না থাকে। এইটারে বন্ধ করতে হবে আপনার। উইন্ডোজ ডিফেন্ডারে এখানে সার্চ করলেও পাবেন, এই যে উইন্ডোজ ডিফেন্ডার লিখে সার্চ করলে এটা পাবেন। উইন্ডোজ সিকিউরিটি আসবেন, আসার পরে উইন্ডোজ সিকিউরিটিতে আসার পরে এই ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশনের ভিতরে যায়
এই যে ভাইরাস থ্রেট প্রোটেকশন সেটিংসে আসবেন, ম্যানেজে আসবেন, এবং এইখানে যতগুলো বাটনস আছে এগুলো সবগুলো এরকম বন্ধ করে দিবেন, সব বন্ধ করবেন। আগে এক্সট্রাক্ট করার আগে, ডাউনলোড করার পরে এই উইন্ডোজ ডিফেন্ডার যদি থাকে বন্ধ করে দিবেন, আর যদি আপনার অ্যান্টিভাইরাস থাকে অ্যান্টিভাইরাস ডিসেবল করে দিবেন, তারপরে এক্সট্রাক্ট করে নেট অফ করে ইনস্টল করবেন। বুঝতে পারলাম কি করবেন? প্রথমে ডাউনলোড করে নেবেন, তারপর আপনার অ্যান্টিভাইরাস থাকলে বন্ধ করে দিবেন, যদি না থাকে উইন্ডোজ সিকিউরিটিতে আসে ডিফেন্ডারটারে ওই রিয়েল টাইম প্রোটেকশন সব বন্ধ করে দেবেন। দেখেন এখন কিন্তু আমার এটা বন্ধ করে দিচ্ছি না, যে ক্রস চিহ্ন চলে আসছে, তার মানে এটা এখন অ্যাক্টিভ নেই। এরপরে ফাইল এক্সট্রাক্ট করে, হ্যাঁ, দেন নেট অফ করে ইনস্টল করবেন। আর ইনস্টলেশন দেওয়ার পরে যদি হয়ে যায় ফুললি, চুপচাপ ওকে ছেড়ে দিবেন, গুতাগুতি করবেন না। ও নিজে থেকেই আপনাকে একটা পপ আপ উইন্ডো দিবে, হ্যাঁ, যে ইয়োর অ্যাডোবে এক্সডি হ্যাজ বিন ক্র্যাকড, ঠিক আছে? ওই ক্র্যাকড লেখা পর্যন্ত ওয়েট করবেন। ইয়োর অ্যাডোবে এক্সডি হ্যাজ বিন ক্র্যাকড, এনজয়, এই লেখাটা না আসা পর্যন্ত ওয়েট করবেন, ক্লিক করবেন না, নাইলে কিন্তু আর ক্র্যাক হবে না, ঠিক আছে? বুঝছেন সবাই কিভাবে ইনস্টল করবেন? ক্লিয়ার তো? এরপরেও যদি আপনাদের ইনস্টলেশনের সময় কোনো প্রবলেম হয়, যদি কোনো প্রবলেম হয় স্টিল ও একটা আপনাকে পপ আপ উইন্ডো দিবে ইনস্টলেশনের সময় যে আপনার এই প্রবলেম, এই জন্য ইনস্টল হচ্ছে না। আপনি ওটার স্ক্রিনশট তুলে গ্রুপে দিয়ে আমাকে মেনশন দিলে আমি দেখে বলে দিতে পারবো কি প্রবলেম, ঠিক আছে? তারপরেও যদি না হয় ক্রিয়েটিভ ক্লাউড দিয়ে সামহাউ ওটাকে করা যায়, হ্যাঁ। তো এটা হচ্ছে একদম বেসিক মানে বেসিক ওয়ে, ইনস্টল করেন। এইভাবে যদি হয়ে যায় তো খুবই ভালো, নেট অফ করে রাখবেন। আর যদি না হয় তাহলে ওই সাপোর্টে নক দিতে পারেন, বা আমি যদি সাপোর্টে থাকি আমার কাছে অনলাইনে আসলে আমি আপনাদেরকে হেল্প করে বলে দিতে পারবো। তখন ক্রিয়েটিভ আমি ক্লাউড support দিয়ে এ ঘুরে কখন ফিরে মেলা কাম করতে, হ্যাঁ বলেন কি? আপনি সাপোর্টে কখন থাকেন? আমি মানে সাপোর্টে থাকি কি না। বার? ও, আমারে যদি বলেন যে এরকম প্রবলেম দেখেন সাপোর্টের এরা কেউ হেল্প করতে পারতেছে না, তখন আমি আসবো, সমস্যা নেই, ওরা পারবে ইনস্টল করতে। যদি তাও না পারে তখন আমি আসবো। ওকে ভাইয়া। তবে চেষ্টা করেন নেক্সট ক্লাসের মধ্যে এক্সিট ঝামেলা চুকায় ফেলা, সফটওয়্যার ইনস্টল করে ফেলেন, কারণ নেক্সট ক্লাসে আমরা এক্সিট শুরু করবো কিন্তু। বুঝাতে পারলাম? বলেন কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন থাকলে বলেন। আমার এদিকে 15 মিনিট শেষ হয়ে যাচ্ছে মনে হয়, 6 মিনিট বাকি আছে। ও মেলা টাইম আছে। কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন থাকলে বলেন। তাহলে আজকের মতো ক্লাস এতটুকুই, আমরা নেক্সট ক্লাসে এক্সি ইনস্টল করবো। সো আপনাদের মেইন টার্গেট হচ্ছে আজকের যা যা বলছে এগুলো মাথায় রাখা, আর সফটওয়্যারটার ঝামেলা মিটান, সফটওয়্যারটা ইনস্টল করেন। এটা একটু একটু নকরা করে সফটওয়্যারটা। আপনাদের গ্রুপে আমি অ্যাডোবে এক্সডি এর লিংক দিয়ে দিচ্ছি, বুটস্ট্র্যাপের এই যে আপনার হয়ে গেল ডকুমেন্টেশনের লিংকও আমি দিয়ে দিলাম। তবে যেভাবে বলছি ওইভাবে ইনস্টল করবেন, নাহলে কিন্তু এ তো ক্র্যাক হবে না, বাদ বাকি সফটওয়্যার গুলাকে ও পরে ট্রায়াল ভার্সনে নিয়ে চলে যাবে। সো বি কেয়ারফুল, এক্সডি কিন্তু ঝামেলা করে। আর অ্যান্টিভাইরাস বন্ধ করে নেবেন, নাহলে ক্র্যাক হবে না কিন্তু। ভাইরাস ওই অ্যান্টিভাইরাস ফট করে ডিলিট করে দেয় ক্র্যাক ফাইল। জি বলেন স্যার, কি কোয়েশ্চেন আপনার? ভাই ওই যে পোর্টফোলিওর কথা বলছিলেন, মানে সবগুলা মিলে কি 20টা বানাবো নাকি এক একটা 20টা করে বানাবো? বুঝিনি আপনার কথা, সবগুলা মিলায় বলতে? মানে যে পোর্টফোলিও যে বানাইতে বলছিলেন ওই, হ্যাঁ ওখানে বলেন। মানে ওই যে মোট 20টা বানাবো নাকি এক একটা 20টা করে বানাবো? মোট 20টা বানাবেন। মোট 20টা বলতে ধরেন ফ্লায়ার আপনি বানাইলেন 3-4টা, ব্রোশিওর বানান বাইফোল্ড 2-3টা, ট্রাইফোল্ড 2-3টা, হ্যাঁ, তারপরে মেনু কার্ড বানান, ইনভিটেশন বানান, এক্স ব্যানার বানান, রোল আপ ব্যানার বানান, 2টা করে, তাইলে তো হয়েছে। একটাকে 20 বার বানায় লাভ নেই। বুঝাতে পারছি? আপনাদেরকে আমি লিঙ্ক গুলা দিয়ে দিছি। ও রিকোয়ারমেন্টের স্ক্রিনশটটা আমি দিই না আপনাদেরকে। এই রিকোয়ারমেন্টটা চেক করে নেবেন আগে যে আপনার সাথে মিলে কি মিলে না। রিকোয়ারমেন্ট দেখে তারপর ডাউনলোড করে ইনস্টল করেন, হোপফুলি হয়ে যাবে, ঝামেলা হওয়ার কথা না। আর যদি ঝামেলা হয় সাপোর্টে নক দিয়েন, যদি ওরা সলভ করতে না পারে দেন আমারে বললেন, আমি করে দিব, দেখি চেষ্টা করবো। কারণ এই এক্সি সফটওয়্যার অনলাইনে ইনস্টল করা বহুত পেইনফুল, হয় না নিজে থেকে কম্পিউটার না বসে। স্ক্রিনটা শেয়ার দিতে চাচ্ছিলাম, একটা জিনিস দেখাবো। স্ক্রিন শেয়ার 4 মিনিটের মধ্যে পারলে দেন, কারণ 4 মিনিট পরে লিংক বন্ধ হয়ে যাবে।
দেন আমি বন্ধ করে দিচ্ছি। আচ্ছা, যারা যাইতে চান লিভ নিয়ে নেন, আমি রেকর্ডিং স্টপ করে দিচ্ছি। আর